আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফিজিক্স সাইকেল 1 এর ভেক্টরের প্রথম ক্লাসে। সো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। এই ক্লাসটি অর্থাৎ এই অধ্যায়টি সবার জন্য উন্মুক্ত। অলরেডি রুটিনটা তোমরা বন্দিবাসালা পেজে দেখেছো। এই ক্লাসগুলো চলবে বন্দিবাসালা পেজ এবং ফিজিক্স ভাইয়া পেজে। সো আমি একটু ক্লাসটা শেয়ার করে দেই, তোমরাও নিজ নিজ জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমার এইচএসসি 27-এর যত বন্ধু বান্ধব আছে সবাইকে মেনশন করে জানাও যে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আমি ক্লাসটা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি ক্লাসটা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। প্রবলেম ইনশাআল্লাহ ক্রস পোস্ট হয়নি। ওকে, সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি এটা শেয়ার করে দিচ্ছি, হয়েছে, তোমরাও শেয়ার করে দাও। ওকে, আমাদের ক্লাসটা আমি আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। এইচএসসি 27 ফিজিক্স সাইকেল 1। ওকে, আমি আমার সাইকেলে স্টুডেন্টের যারা এনরোলটা আছে তাদেরকে একটু মেনশন করে জানাই ক্লাস কিন্তু শুরু হয়েছে। একদম জিরো থেকে পড়বো আমরা পুরো অধ্যায়টা। ফিজিক্স ভাইয়াতে দিয়েছে। ওকে, সো সবাই ঝটপট যুক্ত হও। ওকে, প্রথমত বলি সেটা হচ্ছে যে ভেক্টর অধ্যায়টা তোমাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে পড়াবো। এটা ফিজিক্স সাইকেল 1 এর একটা অধ্যায়। একটু কনফিউশন ক্লিয়ার করে নেই। তো ফিজিক্স সাইকেল 1 এর এই অধ্যায়টা কেন ফ্রিতে পড়াবো? তাহলে সাইকেলবাসী যারা টাকা দিয়ে এনরোল করছে ওরা কি করবে? ভাইয়া, ওদের জন্য আমার সাইকেলে এই ভেক্টর অধ্যায়টা ফ্রিতে পড়াচ্ছি এই কারণে, এটা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি এই কারণে সাইকেল 1 এ আমি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা অ্যাড করেছি। তোমাদেরকে যদি একটু দেখাই, সবাই একটু খেয়াল করবা। এই দেখো সাইকেল 1 এর আমার পোস্টারটা। এই সাইকেল 1 এ আগে ছিল এই কয়টা অধ্যায়: ভৌত জগত পরিমাপ ছিল, ভেক্টর ছিল, গতি ছিল, নিউটনীয় বলবিদ্যা ছিল, 4টা ছিল। যেহেতু ভেক্টরটা সবার জন্য উন্মুক্ত, কথাটা ভালো মতো শুনো, যেহেতু ভেক্টরটা সবার জন্য উন্মুক্ত সেহেতু সাইকেল 1 এ আমরা আরো একটা অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ অ্যাড করেছি। সো ভেক্টরটা সবাই করতে পারবে। ভেক্টরটা করে সবাই মিলে ডিসিশন নিতে পারবা যে তোমরা ইয়াসিন ভাইয়ের সাথে জার্নি স্টার্ট করবা নাকি করবা না। ঠিক আছে? সো আশা করি তোমাদের একটা গ্রেট জার্নি হবে। সো সবাই কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দাও। 1 মিনিট সময় নিয়ে সবাই একটু শেয়ার করে দিবা, বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা। আর ভেক্টর অধ্যায়টা পুরোটা গুছিয়ে দিব, একদম পেইড ব্যাচের ক্লাস, এখানে কোনো কন্টেন্টের কমতি থাকবে না। তোমরা ভেক্টর অধ্যায় শেখার পর ভেক্টর তুমি অন্যকে শিখাতে পারবা, সেভাবেই পড়াবো। সো সবাই জাস্ট ক্লাসে রেগুলার থাকবে, একটু বন্ধুদেরকে মেনশন করে জানায় দাও। সেকেন্ড পেপারে ভেক্টর কোত্থেকে আসলে? আচ্ছা, সমস্যা নেই, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে জানাও যে ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস কিন্তু স্টার্ট, এবং ইনশাল্লাহ ভেক্টর একটা সলিড প্রিপারেশন হবে আমাদের আজকের ক্লাস থেকে। শুধু আজকের ক্লাস না, টোটাল 14টা পর্বের ক্লাস থেকে। ওকে, তো 27 মেনশন করো, আর 26 চাইলে করতে পারো ক্লাস। টোটাল 14টা ক্লাস, সর্বমোট 14টা ক্লাসে ভেক্টর শেষ হবে। সো কথা না বাড়াই শুরু করি। সবাই ধীরে ধীরে যুক্ত হতে থাকো, সবাই শুরু করি। খুব সুন্দর স্লাইড দেখো, তোমাদেরকে আমি এক নজরে স্লাইড দেখাই। প্রথমে আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানবো, থিওরিগুলো জানবো। থিওরিগুলো জানার পর এখানে খুব সুন্দর করে এই যা পড়বো তার উপর আমরা কোয়েশ্চেন সলভ করব। যতটুকুই পড়বো ততটুকুর উপর বোর্ড কোয়েশ্চেন, অ্যাডমিশন কোয়েশ্চেন, এই যে বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে, এরপরে অ্যাডমিশন কোয়েশ্চেন দেওয়া আছে, মেডিকেল কোয়েশ্চেন দেওয়া আছে, আবার বোর্ডের ক খ প্রশ্ন দেওয়া আছে। মানে যা পড়বো তার উপর কোয়েশ্চেন সলভ হবে। ওকে, সো সবাই আজকে ঝাঁকানাকা ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, রেডি, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি ভেক্টর। ওকে, সো লেটস স্টার্ট। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবা, যা বলবো প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবা, আর আমি যেটুকু লিখবো বোর্ডে সেটুকু তুলবা। হ্যাঁ, যেহেতু স্লাইডটা তোমরা ক্লাস শেষেই পেয়ে যাচ্ছ, স্লাইড নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি যেটুকু বলবো যেটুকু লিখবো সেটুকুই তোমরা লিখবা, বাকিটুকু স্লাইডে সবকিছু লিখতে হবে না। রেডি?
ওকে, শুরু করি। এই ক্লাসটা ফিজিক্স ভাইয়া চ্যানেলে পেয়ে যাবা, বন্দি পাঠশালা চ্যানেলে পেয়ে যাবা। আর আমাদের ক্লাসগুলো ফিজিক্স ভাইয়া পেজ এবং বন্দি পাঠশালা পেজ, দুইটা পেজ থেকেই হবে। বাট মাঝে মাঝে যখন বন্দি পাঠশালা পেজে একাধিক ক্লাস থাকবে, এইচএসসির জন্য ক্লাসগুলো থাকবে, তখন ফিজিক্স ভাইয়া পেজে হবে শুধু, ঠিক আছে? তো সবাই এটা একটু খেয়াল রাখো। ওকে, রেডি? প্রতি শনি সম্বুধ সন্ধ্যা 7:15-তে। লেটস স্টার্ট। সো আসসালামু আলাইকুম আন্না বাচ্চারা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর ফ্রি ক্লাসে। ফ্রি ক্লাস হলেও আমরা পুরো ভেক্টর অধ্যায়টা এমন ভাবেই শিখবো যেন এইচএসসি কিংবা অ্যাডমিশন লাইফে ভেক্টর নিয়ে আমাদের কোনো প্যারা খাইতে না হয়। তোমাদেরকে যদি আমি ক্লিয়ার করে বলি, যারা মাত্র এইচএসসি এসএসসি এক্সাম দিয়ে এইচএসসিতে উঠলা, তারাই তো এই অধ্যায়টা করতেছো ম্যাক্সিমাম। ক্লিয়ার করে যদি বলি, এই যে ভেক্টর অধ্যায়, এই ভেক্টর অধ্যায়ের উপর ফিজিক্স ফার্স্ট পেপারের মানে প্রথম পত্রের গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, তারপরে হচ্ছে আর কি মহাকর্ষ, এই 3টা অধ্যায়, আর ফিজিক্স সেকেন্ড পেপারের স্থির তড়িৎ, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এই 2টা অধ্যায়। মানে মোটামুটি 5টা অধ্যায়। এই ভেক্টর অধ্যায়টা না পারলে পারবা না। 5টা ইনক্লুডেড ভেক্টর যদি বলি, তার মানে মোট 6টা অধ্যায়। ফিজিক্সের 6টা মেগা অধ্যায় তুমি ভেক্টর না পারলে পারবা না। 6টা মেগা অধ্যায় তোমার বুঝতে অসুবিধা হবে তুমি যদি ভেক্টরটা ভালো মতো না বোঝো। এই কারণে ভেক্টর অধ্যায়ের গুরুত্ব অপরিসীম। এছাড়াও এইচএসসি এক্সামে এখান থেকে তুমি এক সেট প্রশ্ন পাবাই। ভর্তি পরীক্ষায় তুমি যেখানেই যাও ভেক্টর থেকে প্রশ্ন আসবেই। আর ভেক্টরের বেসিক যাদের দুর্বল, তারা এইচএসসিতে পুরো এইচএসসি লাইফ জুড়ে ফিজিক্সকে অনেক ভয় পায়, ফিজিক্স তার কাছে দুর্ভেদ্য মনে হয়। আর ভেক্টরের বেসিক যাদের ক্লিয়ার, ভেক্টর সম্পর্কে যাদের ঝকঝক আইডিয়া, তাদের কাছে এইচএসসি ফিজিক্সটা অনেক সহজ, অনেক স্মুথ। সো সবার কাছে রিকোয়েস্ট, পুরো 14টা পর্ব, একটা পর্ব মাঝখানে মিস করবা না, 14টা পর্বই স্টেপ বাই স্টেপ করবা। ইনশাল্লাহ ভেক্টরে তুমি বস হবা, সেভাবে আমি সাজিয়েছি। লেটস স্টার্ট। তোমরা তাহলে বুঝতে পারবা ক্লাস কোয়ালিটি কেমন, ক্লাস কন্টেন্ট কেমন। ওকে, তো প্রথমেই ভেক্টরের প্রথমে আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব তার নাম হচ্ছে রাশি। এখন রাশি কি? রাশি কিন্তু কোনো মেয়ের নাম না, হ্যাঁ। এখানে রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়। প্রশ্ন হচ্ছে ভৌত জগৎটা কি? ভাই, আমাদের চারপাশে যেই জগৎ আমরা যেটা দেখতেছি, শুনতেছি, যা কিছু করতেছি, এগুলো সবই ভৌত জগতের অংশ। আর এই ভৌত জগতে যা কিছু তুমি পরিমাপ করতে পারবা তাকেই বলা হয় রাশি। সো একটু লিখে ফেলি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ যোগ্য, সোজা কথায় লিখে দিলাম, যা কিছু পরিমাপ যোগ্য সবাই কি ভাই রাশি। যেমন তুমি এই ফোনটার দৈর্ঘ্য মাপতে পারবা, এই ফোনটার ভর মাপতে পারবা, আমার ভর মাপতে পারবা, তোমার ভর মাপতে পারবা, তোমার দৈর্ঘ্য মাপতে পারবা, কোনো কিছু তাপমাত্রা মাপতে পারবা, তড়িৎ প্রবাহ মাপতে পারবা অ্যামিটার দিয়ে, বিভব পার্থক্য মাপতে পারবা ভোল্টমিটার দিয়ে, গ্যালভানোমিটার দিয়ে বিদ্যুতের অস্তিত্ব নির্ণয় করতে পারবা। তারপরে হচ্ছে মানে যা কিছু পরিমাপ করতে পারো, বাসের গতি মাপতে পারবা, বেগ মাপতে পারবা, সরণ মাপতে পারবা, এগুলো সবই ভাই রাশি। এখন এই রাশিকে আমরা দিকের উপর নির্ভর করে 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। সেই 2টা ভাগ তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। সো ভাইয়া, স্কেলার রাশিটা আসলে কি? সবাই একটু লিখবো। স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণভাবে বোঝার জন্য বা জানার জন্য, সম্পূর্ণভাবে জানার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, শুধুমাত্র মানের দরকার হয় ভাইয়া, দিক নির্দেশের দরকার নাই। দিক নির্দেশের প্রয়োজন নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। সেই সকল রাশিকে বা তাদেরকে স্কেলার রাশি বলে।
আগে লিখি এরপর বুঝবো, সমস্যা নাই। যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, সে সকল রাশিকে বলা হয় স্কেলার রাশি। মানে মান দিয়েই তুমি একটা রাশিকে সম্পূর্ণভাবে বুঝে ফেলতে পারবা, সম্পূর্ণভাবে ফিল করতে পারবা। এই রাশিগুলোকে কি বলছি আমরা? স্কেলার রাশি। যেমন আমি বললাম যে ইয়াসিন ভাইয়ার ভর 50 কেজি, যদিও 50 কেজি না, 50 কেজি হতে পারলে ভালো হইতো। যদি বলি ইয়াসিন ভাইয়ার ভর 80 কেজি, অ্যাকচুয়ালটাই বললাম 80 কেজি, তাহলে ভাইয়া এই যে 80 কেজি, এই 80 কেজিটাই বুঝতে পারতেছ না ইয়াসিন ভাইয়া কত রুষ্টপুষ্ট, কত মোটা সোটা? 80 কেজি দ্বারাই বোঝা যাচ্ছে, এটা কোনো দিকের দরকার পড়তেছে না। তাহলে ভাইয়া এই ভরকে বোঝার জন্য আমার শুধু মান দিয়েই কাজ হয়ে যাচ্ছে, দিকের দরকার পড়তেছে না। তাহলে ভর কি রাশি? ভর হচ্ছে স্কেলার রাশি। ঠিক একই রকম ভাবে দৈর্ঘ্য কি রাশি? স্কেলার রাশি। তারপর হচ্ছে দৈর্ঘ্য, ভর। তারপর আমরা 9 10-এ পড়েছি দ্রুতি, দ্রুতি মানে স্পিড, স্পিড কি রাশি? স্কেলার রাশি। এরপরে আমরা কি জানি? দৈর্ঘ্য, ভর, দ্রুতি, তাপমাত্রা, তাপমাত্রা কি রাশি? স্কেলার রাশি। কারণ কোনো কিছু তাপমাত্রা কত, তাপমাত্রা জানার জন্য আমার দিকের দরকার পড়তেছে না। আমি যদি বলি ইয়াসিন ভাইয়ের শরীরের টেম্পারেচার 36 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচারের দিক কোন দিকে, এটা কি তুমি প্রশ্ন করবা? করবা না। মানে জাস্ট মান দিয়েই চিনে ফেলতে পারতেছো, সেগুলো কি রাশি? স্কেলার রাশি। ঠিক এরকম আরো কিছু কিছু কনফিউজিং স্কেলার রাশি আছে, যেমন চাপ, তারপরে তড়িৎ প্রবাহ। কেন এদেরকে কনফিউজিং বলছি? কারণ এগুলোকে মনে হয় ভেক্টর, বাট এর স্কেলার। এগুলো নিয়ে আলোচনা আমরা করব সবাই, এই কারণে এদেরকে বাক্সের মধ্যে ঢুকায় রাখো, যে বাক্সের মধ্যে ঢুকায় রাখছি। কারণ মনে হতে পারে ভাইয়া এগুলা স্কেলার, সরি এগুলা ভেক্টর, এগুলোর দিক আছে, বাট অ্যাকচুয়ালি এরা স্কেলার। আমি সেটা বুঝাবো। দৈর্ঘ্য, ভর, দ্রুতি, সময়, তাপমাত্রা, এগুলো সময়। তারপরে যে কোনো প্রকার শক্তি, যে কোনো প্রকার শক্তি, যেমন তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, শক্তি, কৃতকাজ, এগুলো সবই ভাইয়া স্কেলার রাশি। কৃতকাজ মানেই তো শক্তি, সবই হচ্ছে স্কেলার রাশি। সেই স্কেলার রাশি আমাদের মনে রাখতে কোনো সমস্যা নাই। তবে চাপ কেন স্কেলার? তড়িৎ প্রবাহ তো ভাইয়া একটা দিক আছে, তড়িৎ প্রবাহ তো ভাইয়া উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তাহলে এটা কেন স্কেলার? এগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই কারণে এই দুইটাকে বাক্সের মধ্যে ঢুকায় দিচ্ছি। সো বাকিগুলো যে স্কেলার, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। আমি যদি তোমাকে বলি এই সাগর তুমি এই টেবিলটা সরাও, তুমি আমাকে জিজ্ঞেস করবা স্যার কোন দিকে টেবিলটা সরাবো? অবশ্যই জিজ্ঞেস করবা না যে এই রুম থেকে ওই রুমে সরাবা নাকি অন্য রুমে সরাবা। মানে সরণ কি রাশি? ভেক্টর রাশি। সরাইতে বললে তুমি আমাকে দিক জিজ্ঞেস করবা। বাট আমি যদি বলি এই সাগর তুমি টেবিলটাকে জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও, তুমি কি বলবো হয় কোন দিক দিয়ে আগুন জ্বালাবো? ফান অ্যাপার্ট। মানে আমি বুঝাতে চাচ্ছি আগুন মানে তাপ শক্তি, এটা কি ভাই? স্কেলার রাশি, এটার কোনো দিক নাই। এটা জানার জন্য দিকের প্রয়োজন হয় না। তো স্কেলার রাশি গেল, এবার আসি ভেক্টর রাশি। ভাই ভেক্টর রাশির সংজ্ঞাটা তো বুঝতেই পারতেছো কি হবে? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য, যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য, সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য, প্রকাশ করার জন্য মান ও দিক, মান ও দিক উভয়ই দরকার। কি দরকার? উভয়ই দরকার। আমি শর্টকাটে লিখলাম, তাদেরকে ভেক্টর রাশি বলে, তাদেরকে ভেক্টর রাশি বলে। তাদেরকে কি বলে? ভেক্টর রাশি বলে। যেমন যেমন অনেক ভেক্টর রাশি আছে, সেই এক্সাম্পলগুলো একটু লিখে দিই। যেমন হচ্ছে আমাদের পরীক্ষা আসবে নিচের কোনটি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিগুলো অনেক ভেক্টর রাশি আছে, কিন্তু যেগুলো একটু কনফিউজিং আমি ভেক্টর রাশি এক্সাম্পল দিয়ে দিব। এক্সাম্পল হচ্ছে অপর স্লাইডে। কোন স্লাইডে? অপর স্লাইডে। এটা নিয়ে আমরা আলোচনা করব যেহেতু, তাই আমি এক্সাম্পলগুলো অপর স্লাইডে লিখছি। তার আগে সংজ্ঞাটা বুঝো। মানে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান লাগবে, দিকও লাগবে। মানে ভেক্টর মানেই, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এরপর ভেক্টর মানেই কি, তুমি বলবা মানদিক। ভেক্টর মানেই কি? মানদিক। ভেক্টর মানেই হচ্ছে মানদিক, এটা লিখে রাখো। মানে ভেক্টর রাশি মানেই তুমি যদি খালি মান লিখো তাহলে এটা অর্ধেক হইছে, মানে মহাপাপ হয়ে গেছে, এটা হয় নাই। ভেক্টর মানে মানের সাথে কি লিখতে হবে? দিক লিখতে হবে।
মানে মান, আমি তোমার যদি বলি আমার নাম কি ইয়াসিন মামুন, তুমি আমাকে ইয়াসিন স্যার বলতে পারো, মামুন স্যারও বলতে পারো, নো প্রবলেম। বাট আমি যদি বলি আমি এসএসসি তে A+ পাইছি, তুমি কিন্তু কখনোই কইতে পারবা না প্লাসটা বাদ দিয়া, তুমি কখনোই আমাকে বলতে পারো না যে ও A পাইছে। মানে A+ এমন একটা জিনিস যেখানে A এর সাথে প্লাসটা বলতেই হবে, শুধু A বললে এটা ডেফিনেশনই চেঞ্জ হয়ে যায়। ঠিক একই রকম ভাবে ভেক্টর এমন একটা জিনিস, ভেক্টর রাশি মানে মানের সাথে কি বলে দিতে হবে, দিক, তাছাড়া হয় নাই, তাছাড়া অঙ্ক হবে না, তাছাড়া প্রকাশই হবে না। ভেক্টর মানেই মানের সাথে কি থাকতে হবে, দিক থাকতে হবে। ভেক্টর মানেই মান ও দিক, ভেক্টর মানেই মান ও দিক। যদি খালি মান লিখো সেটা অ্যান্সার হবে না, সাথে দিকটাও লিখতে হবে। কোন একটা ভেক্টর মানেই কি থাকবে, মানও থাকবে, তার দিকও থাকবে, তাছাড়া ভেক্টর রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যাবে না বা বোঝা যাবে না। এখন ভেক্টর রাশি কারা, কারা ভেক্টর রাশি, সেই উদাহরণ আমরা এই স্লাইডে আলোচনা করব। খুবই পুরাতন একটা ছন্দ দিয়ে আলোচনা শুরু করি। ছন্দটা খুব মজার। ছন্দটা কি একটু লিখো, সবাই সুন্দর করে লিখবা। ভবে সব প্রিয়তম, হবে সব প্রিয়তম, একটু ফাঁকা ফাঁকা করে লিখো, ভাসে টুনির তিতা প্রেমে। কার তিতা প্রেমে ভাসে, টুনির তিতা তিতা প্রেমে। এই ছন্দটা মনে রাখলে আমাদের ভেক্টর রাশিগুলো মনে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু আমার বানানো ছন্দ না, এটা আমিও শিখেছিলাম। তো এই হচ্ছে ছন্দ, এই ছন্দের মধ্যেই ভেক্টর রাশিগুলো লুকায়িত আছে। একটা একটা করে দেখাই, দেখো সবাই একটা একটা করে দেখাই। ভ বে, এটা কি মিন করে দেখো। ভ মিন করে ভরবেগ, ভতে হয় ভর বেগ, তাহলে ভরবেগ কি রাশি, ভেক্টর রাশি। আর বেতে হয় ভাইয়া বেগ, এটা তো বোঝাই যাচ্ছে বেগ। তাহলে ভরবেগ কি রাশি, ভেক্টর রাশি, বেগ কি রাশি, ভেক্টর রাশি। মানে বেগ বললে মানও থাকবে, দিকও থাকবে। এক্সাম্পল দিয়ে সবই বোঝাবো, কোনো সমস্যা নেই। স্মরণ বল, একটু লিখে ফেলো, আমার সাথে সাথে লিখে ফেলো। এটা হচ্ছে স্মরণ, সতে হবে স্মরণ, স্মরণ, বতে হবে বল, বতে হবে বল। প্রিয় ও প্রিয়, প্রিয়তে কি হবে, এই যে প্রি ও, প্রি ও, প্রি প্রি প্র, প্রতে হবে প্রাবল্য। যে কোনো প্রকার প্রাবল্য ভাই ভেক্টর রাশি। যেমন মহাকর্ষীয় প্রাবল্য সামনে পাবা, আপাতত বুঝতে হবে না। মহাকর্ষীয় প্রাবল্য কি রাশি, ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য কি রাশি, ভেক্টর রাশি। তারপর হচ্ছে চৌম্বক প্রাবল্য কি রাশি, ভেক্টর রাশি। মানে যে কোনো প্রকার প্রাবল্য কি রাশি হবে, ভেক্টর রাশি হবে। লিখে নাও। অতে ওজন, ওজন তো চিনি নাকি, পৃথিবী আমাদেরকে যেই বলে আকর্ষণ করে, পৃথিবীর আকর্ষণ বলকে আমরা বলি ওজন, এমজি। কোন বস্তুর ভর হলে এম হলে ওজন হচ্ছে এমজি, এটাই হচ্ছে ওজন। ওজন কি রাশি, ভেক্টর রাশি। এরপরে আছে কি ত ম, ত ম, ততে হয় ত্বরণ, মতে হয় মন্দন। লিখে ফেলো। ততে কি হবে, ততে হচ্ছে আমাদের ত্বরণ, বেগের পরিবর্তনের হার, আর এটা হচ্ছে মন্দন, মতে মন্দন। এরা কি রাশি, ভেক্টর রাশি। এবার এখানে দেখো একটা ভ আসছে, এই ভতে হয় ভ্রামক, এই ভতে কি হবে, ভ্রামক। তবে এখানে একটু লিখে রাখো এক্সেপ্ট জড়তার ভ্রামক। এখানে আমি হলুদ কালার দিয়ে লিখে রাখি এক্সেপ্ট, এক্সেপ্ট জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। মানে সকল ভ্রামকই ভেক্টর উইদাউট জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কি, স্কেলার। মনে থাকবে সবার। তাহলে ভ্রামক কি রাশি, ভেক্টর রাশি। কি ভ্রামক, বলের ভ্রামক, চৌম্বক ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এগুলো সবই কি রাশি, ভেক্টর রাশি। আবারও শুনো, ওগুলা কি আপাতত জানার দরকার নেই, ইন ফিউচারে আস্তে আস্তে পাবা। মানে যে কোনো প্রকার ভ্রামক, আমি আবারও বলছি, যদি বলি বলের ভ্রামক কি রাশি, ভেক্টর রাশি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি রাশি, ভেক্টর রাশি। চৌম্বক ভ্রামক কি রাশি, ভেক্টর রাশি। জড়তার ভ্রামক কি রাশি, জড়তার ভ্রামক স্কেলার রাশি, কারণ এখানে লিখে দিছি এক্সেপ্ট জড়তার ভ্রামক। ওকে, ভ্রামক গেল। টুনি, টুনির টতে হবে টর্ক, টর্ক। টর্ক কি, টর্ক হচ্ছে কৌণিক বল, এটা নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নাই। টতে টর্ক। আর এই তিতাতে হয় তড়িৎ তীব্রতা, এটা ছন্দ মিলানোর জন্য আর কি। এটা হচ্ছে তড়িৎ তীব্রতা, ওই প্রাবল্য একই কথা, তড়িৎ তীব্রতা। আর প্রেমে দ্বারা বুঝাচ্ছি মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। প্রেমে ম দ্বারা বোঝায় মহাকর্ষীয়,
অলরেডি আমি এটা বলছি, যে কোনো প্রকার প্রাবল্যই কি রাশি ভাইয়া? ভেক্টর রাশি। সেই রাশিগুলো হচ্ছে ভেক্টর। এই ছন্দের মধ্যে যতগুলো রাশি সবাই কি রাশি? ভেক্টর রাশি। তো ভরবেগ ভেক্টর রাশি, মানে মানের সাথে দিক লাগবে। বেগ ভেক্টর রাশি, সরণ, বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক এক্সেপ্ট জড়তার ভ্রামক, টর্ক, তড়িৎ তীব্রতা, মহাকর্ষীয় প্রাবল্য সবই কি রাশি? ভেক্টর রাশি। এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আরো কিছু ভেক্টর আছে, যে ভেক্টর গুলো একটি স্পেশাল লিখে নাও, এগুলোর সাথে আমরা এই অধ্যায়ের শেষে পরিচিত হব। আমাদের বইয়ে এক্সাম্পল আগের এই ভেক্টর গুলো আছে, যেন পরীক্ষা আসলে তোমরা পারো। হচ্ছে গ্রেডিয়েন্ট, একটু লিখো। তাপমাত্রা না, তাপমাত্রা গ্রেডিয়েন্ট, তাপমাত্রা গ্রেডিয়েন্ট, তাপমাত্রা গ্রেডিয়েন্ট, এটা কি ভাইয়া? ভেক্টর রাশি। একই সাথে কার্ল, এই যেভাবে কয়েকার কার্ল ও কার্ল, এটাকে আমরা ভেক্টর রূপে বিবেচনা করব। কার্ল। তারপরে তল, কিছু কিছু ক্ষেত্রে তল মানে এরিয়া, এটাও কি ভাইয়া? ভেক্টর। সেই ব্যাপারগুলো একটু লিখে নাও, এগুলো হচ্ছে স্পেশাল, এই কারণে এখানে বক্সের মধ্যে লিখে দিলাম। সো এই স্লাইডে যা আছে তার থেকে মেডিকেলে 1 নাম্বার কমন আসবে ইনশাল্লাহ, এবং এইচএসসি তেও আসবে। সেই হচ্ছে আমাদের ভেক্টর রাশির এক্সাম্পল গুলো, খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এখন আমরা কিছু কিছু প্রশ্ন আমাদের মনে অ্যারাইজ হয়েছে, ভাই আমরা ভেক্টর রাশি চিনলাম, আমরা স্কেলার রাশি চিনলাম, কিন্তু আমার মতো মনে হয় চাপ ভেক্টর রাশি, কারণ চাপের দিক আছে। আমার মনে হয় তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি, কারণ এটার দিক আছে। আবার ভাই আপনি এখানে লিখলেন তল, ভাই দৈর্ঘ্য প্রস্থ যদি স্কেলার হয়, দৈর্ঘ্য প্রস্থ যদি স্কেলার হয়, এই তল কেমনে ভেক্টর? তল কেমনে ভেক্টর? এরিয়া কেমনে ভেক্টর? সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। সবাই আগে এটুকু তুলো, স্টেপ বাই স্টেপ সব আলোচনা হবে। আর যারা ইয়াসিন ভাইয়ার ফিজিক্স সাইকেল 1-এ এনরোল করো নাই, দ্রুত এনরোল করো। আমাদের এই ক্লাসগুলোর ডেইলি এক্সাম ওই সাইকেলে হবে ইনশাল্লাহ। ওকে, এবং এটার প্র্যাকটিস শিটও পেয়ে যাবা। আর বই ব্যাপারে একটা কথা আসতেছে, যে ভাই ফিজিক্সের জন্য কোন বইটা ফলো করব? যে কোনো একটা বই, বাজারের সব বই ভালো। আমার পার্সোনাল সাজেশন যদি বলো, ইসাক স্যারের বইটা কিনে নিবা, ইসাক স্যার বা তপন স্যার যে কোনো একটা বই কিনে নিবা। আর আপাতত বই খোলার দরকার নাই, আপাতত আমি স্লাইডটা দিয়ে দিব, স্লাইডটা পড়বা। 2-3টা ক্লাস হয়ে যাওয়ার পর বইটা ধরবা, তখন বইটা ধরে শান্তি পাবা। এখন বই ধরলে শান্তি পাবা না, এলোমেলো লাগবে। সো অশান্তির তো দরকার নেই, মনের মধ্যে অশান্তি নিয়ে লাভ আছে? এখন খালি স্লাইড পড়ো, স্লাইডে যা পড়াবো ওটা। ওকে, রেডি? পরেরটা। এবার ভেক্টর রাশি তো উদাহরণ গেল। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আই হ্যাভ এ প্রশ্ন। কি প্রশ্ন? ভাইয়া আজীবন পড়েছি তড়িৎ প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। আমরা জানি যে একটা সার্কিটে যদি একটা ব্যাটারি কানেক্ট করি, দেখো একটা সুন্দর করে সার্কিট অঙ্কন করি। এই যে একটা ব্যাটারি কানেক্ট করলাম, এটা প্লাস মানে উচ্চ বিভব, এটা মাইনাস। এখানে একটা রেজিস্টর দিয়ে দিলাম। এবার এই রেজিস্টরের মধ্যে দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহ দেখি, তাহলে তড়িৎ প্রবাহ এখান থেকে সৃষ্টি হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে, এটাকে বলা হয় প্রচলিত নিয়ম। তাহলে ভাই তড়িৎ প্রবাহের মান আছে, মান আছে। আমি বললাম এখানে তড়িৎ প্রবাহ I সমান 2 এম্পিয়ার মান আছে, এবং তড়িৎ প্রবাহের দিকও তো আছে। এটার দিক কোন দিকে? উচ্চ থেকে নিম্ন বিভব, তাই না? এটা কিন্তু প্রচলিত নিয়ম, এটা নিয়ে আরো আলোচনা হবে ইন ফিউচার। দিক তো উচ্চ থেকে নিম্ন বিভব। তাহলে ভাই কেন তড়িৎ প্রবাহ স্কেলার রাশি? হোয়াই? তড়িৎ প্রবাহ তাহলে ভেক্টর হওয়া উচিত ছিল। হোয়াই স্কেলার? হোয়াই সেটা উত্তরই আমরা জানবো। এটা খ নাম্বারে আসবে, এটা খ নাম্বারে আসবে, 2 নাম্বারের জন্য আসবে। লিখো প্রথম কথা, যে তড়িৎ প্রবাহের সূত্রটা কি? নবম দশম শ্রেণীতে যেটা পড়েছো ছিল, কয়েকটা লজিক দিবা। I সমান Q/T, মানে একক সময়ে চার্জ প্রবাহের হারকে বলা হয় তড়িৎ প্রবাহ, তাই না? তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা লিখি, একক সময়ে আধান প্রবাহের হার। আধান, কিউ মানে আধান, টি দ্বারা ভাগ করছি তার মানে হার। আধান প্রবাহের হার হচ্ছে তড়িৎ প্রবাহ, তাই না? তড়িৎ প্রবাহ হচ্ছে একক সময়ে আধান প্রবাহের হার, মানে Q/T। প্রথমেই তুমি এই সূত্র থেকে বলতে পারবা যে চার্জের একক হচ্ছে কুলম্ব, টাইমের একক হচ্ছে সেকেন্ড। এই যে চার্জের পরিমাণ, এটার কি কোনো দিক আছে ভাই? চার্জের পরিমাণ, এটার কোনো দিক আছে? নাই তো, তাহলে এটার দিক নাই, সময়ের দিক নাই। তাহলে এটাও স্কেলার, এটাও স্কেলার, দুইটা স্কেলার রাশির ভাগফল অবশ্যই কি হবে? স্কেলারই তো হবে। তাহলে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। আমরা এখান থেকে বলতে পারবো সুতরাং
তড়িৎ প্রবাহ আই হলো স্কেলার, এটা একটা লজিক, আই হলো স্কেলার, এটা একটা মিনিমাল লজিক। গুরুত্বপূর্ণ লজিক হচ্ছে এটা। দেখো আমরা মনে রাখবো যে স্কেলার রাশির যোগ বিয়োগ হয় বীজগাণিতিক নিয়মে। এই যে স্কেলার রাশি যে এখানে লিখছি, এখানে একটা লাইন লিখে নাও যে এই যে স্কেলার রাশি যোগ বিয়োগ হয় কি নিয়মে? বীজগাণিতিক নিয়মে। একটু এই পাশে লিখো, সাইড নোট দিয়ে লিখো, স্কেলার রাশির যোগ বিয়োগ হয় বীজগাণিতিক নিয়মে। স্টার্ট দিয়ে লিখি, স্কেলার রাশির যোগ বিয়োগ, যোগই লেখো, যোগ হয় বীজগাণিতিক নিয়মে। কোন নিয়মে? বীজগাণিতিক নিয়মে। যেমন আমি বললাম ইয়াসিন ভাইয়ের ভর 80 কেজি, তার মাথায় আরো 50 কেজি ভর চাপায়া দাও, তাহলে মোট ভর কত কেজি বলো তো দেখি? মোট ভর হবে 80 প্লাস 50, 80, 90, 110, 20, 30, 130 কেজি। তার মানে এখানে তুমি 80 সাথে 50 জাস্ট নর্মালি বীজগাণিতিক নিয়মে যোগ করলাম, মানে মোট ম্যাস হচ্ছে 80 প্লাস 50 কেজি মানে 130 কেজি। এটা হচ্ছে স্কেলার রাশির যোগ। কিন্তু ভেক্টর রাশির যোগ এমনি হবে না। ভেক্টর রাশি খালি মান দ্বারা কি প্রকাশ হয় না, মানের সাথে কি লাগে? দিকও লাগে। তাহলে ভেক্টর রাশি যোগ মানে মানের সাথে দিকও বিবেচনা করতে হবে। ভেক্টর রাশির যোগ মানে কি লিখে নিবা, ভেক্টর রাশির যোগ মানে মানের সাথে দিকও বিবেচনা করতে হয়। এইভাবে কখনোই ভেক্টর রাশির যোগ হবে না। হবে ভেক্টর রাশির যোগ মানে মানের সাথে দিকের বিবেচনা করতে হবে। ডিরেক্ট 2 মিটার 5 মিটার যোগ করে দিলাম, এটা হবে না। সো এটা লিখে নাও, ভেক্টর রাশির যোগ মানে মানের সাথে দিক বিবেচনা করতে হয়। 2 নম্বর লজিক, ভেক্টর রাশির যোগ হয় জ্যামিতিক নিয়মে। জ্যামিতিক নিয়মে অর্থাৎ এখানে লিখবা, অর্থাৎ মানের সাথে দিক বিবেচনা করতে হবে। দিক বিবেচনা করতে হবে। এখন তড়িৎ প্রবাহ কারণে স্কেলার। এবার তোমাকে আমি দেখাবো, ধরো এইখানে একটা তার দিয়ে বিদ্যুতের লাইন দিলাম, এখানে তড়িৎ আসতেছে I1, এখানে আরেকটা তার এইভাবে দিলাম, যে এইভাবে দিলাম, এইখানে তারে কারেন্ট আসতেছে I2। এবার আমি তোমাকে বললাম যে এটা এদিক দিয়ে আসতেছে, এটা এদিক দিয়ে আসতেছে। এখন আমি একটা তার, আরেকটা নতুন তার, সেই নতুন তারটাকে আমি এইভাবে রেখে দিলাম, এখানে যুক্ত করে, এই যে এখানে যুক্ত করে এইভাবে দিলাম নতুন তারটাকে। তাহলে বলো তো এই I1 আর I2, মনে করো I1 হচ্ছে 2 এম্পিয়ার, I2 হচ্ছে 3 এম্পিয়ার। তাহলে বলো তো এই যে 3 নাম্বার যে তারটা, এই তার দিয়ে কত তড়িৎ যাবে? I1ও আসতেছে, I2ও আসতেছে, দুইটা যোগ হয়ে এখানে ডেফিনেটলি যাবে I সমান I1 প্লাস I2 মানে 2 প্লাস 3 মানে 5 এম্পিয়ার। দেখো তো এই যোগফলটা মানে 2 প্লাস 3 5 এম্পিয়ার, এই যোগফলটা কি I1 বা I2 দিকের উপর নির্ভর করছে? দেখো এখন মনে হতে পারে ভাইয়া দিকের উপর নির্ভর করছে কিনা সেটা কেমনে বুঝবো? দেখাই তোমাকে। আমি বললাম এই I1 এর তারটাকে এভাবে দিলাম, আর I2 তারটার দিক আমি চেঞ্জ করে এভাবে দিলাম I2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। দেখো তো দিক আগে যেরকম ছিল এদের মাঝে অ্যাঙ্গেল যেরকম ছিল, এখন কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। এবারে যদি আমি এখানে একটা তার দেই, সেই তার দিয়ে কত যাবে? 2 আর 3 5ই যাবে। তার মানে এদের দিক চেঞ্জ করার কারণে আমার ফলাফলে কোনো চেঞ্জ আসছে ভাই? আসে নাই। তাইলে আমরা যখন তড়িৎ প্রবাহ যোগ করতেছি তখন এটা বীজগাণিতিক নিয়ম অনুযায়ী করতেছি, বাট জ্যামিতিক নিয়ম অনুযায়ী আমরা করতেছি না, মানে ভেক্টর যোগের নিয়ম এটা মেনে চলে না। তাহলে তড়িৎ প্রবাহ কেন ভেক্টর হবে? এটা কি ভেক্টর যোগের নিয়ম মেনে চলে? এটা কি দিকের উপর নির্ভর করতেছে? তুমি যেদিক দিয়ে তড়িৎ প্রবাহ দাও, তার যেদিকে দিবা ওই দিকে তড়িৎ যাবে। এটা তো দিকের উপর নির্ভর করছে না, মানে এখানে দিক কোনো ম্যাটারই করতেছে না তড়িৎ যোগের ক্ষেত্রে। যেহেতু দিক কোনো ম্যাটার করছে না, তার মানে তড়িৎ প্রবাহ ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। আর যে সকল রাশি ভেক্টর যোগের নিয়ম মেনে চলছে না যেহেতু তড়িৎ প্রবাহ, এই কারণে আমরা এটাকে বলবো স্কেলার। তাহলে এই দুইটা লাইন লিখলেই হবে। কি কি লিখবা? এভাবে লিখবা, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে একক সময়ে আধান প্রবাহের হার। যেহেতু আধান কিংবা সময় দুইটা স্কেলার, সুতরাং তড়িৎ প্রবাহ কি স্কেলার।
এছাড়াও ভেক্টর যোগ হয় জ্যামিতিক নিয়মে, অর্থাৎ মানের সাথে দিক বিবেচনা করতে হয়। কিন্তু তড়িৎ প্রবাহের যখন আমরা একটা এক্সাম্পল দেব, যদি দুইটা তারে 2 এম্পিয়ার 3 এম্পিয়ার কারেন্ট থাকে, একটা বিন্দুতে তারা এসে মিলিত হলে ওইখানে যদি আরেকটা তার দিই সেখানে 5 এম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এখানে ভেক্টর যোগের নিয়ম মানতেছে না, এখানে কোনো দিক মানতেছে না, এখানে মানতেছে যে বীজগাণিতিক নিয়ম। কিন্তু তড়িৎ প্রবাহ বীজগাণিতিক নিয়ম মানে না, সরি, ভেক্টর রাশি বীজগাণিতিক নিয়মে যোগ হয় না। যেহেতু তড়িৎ প্রবাহ বীজগাণিতিক নিয়মে যোগ হচ্ছে, তার মানে এটা স্কেলার রাশি। শেষ। ওকে, সোজা কথা, শেষ। এই দুইটা লাইন লিখলে 2 এ 2 পাবা। সবাই কি ক্লিয়ার? একটু কমেন্টে জানাতে পারো যে ক্লিয়ার। তড়িৎ প্রবাহ কেন স্কেলার, এই দুইটা লাইন লিখতে পারবো সবাই। আমি আবারও বলি যে বলবা ফার্স্ট অফ অল এটা একক সময় আধান প্রবাহেরা আধান সময় স্কেলার, সুতরাং তড়িৎ প্রবাহ স্কেলার। এছাড়াও ভেক্টর যোগ হয় জ্যামিতিক নিয়মে, অর্থাৎ মানের সাথে দিক বিবেচনা করে যোগ করতে হয়। কিন্তু তড়িৎ প্রবাহ যদি একটা বিন্দুতে মিলিত হয় তখন সেখানে বীজগাণিতিক নিয়মে যোগ হয়, এখানে কোনো দিকের প্রয়োজন হয় না। যোগ করার ক্ষেত্রে দিকের কোনো প্রয়োজন হয় না, তুমি যেভাবেই মিলিত করো মিলিত ফলাফলটা একই হচ্ছে। সো তড়িৎ প্রবাহ ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না, সুতরাং তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। শেষ। ক্লিয়ার? ওকে, ডান। নেক্সট। ওকে, এবার আসি চাপ কেন স্কেলার রাশি। ভাই চাপ, অনেকে মনে হইতে পারে ভাই চাপের তো দিক আছে, চাপ কেন স্কেলার? চাপের দিক কই বলো তো দেখি। চাপের আসলে কোনো দিক নাই। চাপ কাকে বলে মনে আছে? 9-10 এ পড়ছিলা। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তো লিখে নাও, একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তো এবার আমি বললাম এই রুমে, আমি যেই রুমে আছি সেই রুমে চাপের মান হলো 10 প্যাসকেল, মানে 10 প্যাসকেল মানে 10 নিউটন পার মিটার স্কয়ার। তার মানে একক ক্ষেত্রফলে 10 নিউটন বল কাজ করতেছে লম্বভাবে। এটা হচ্ছে চাপ। এবার চিন্তা করো এই চাপের জন্য দিকের প্রয়োজন আছে কিনা। কল্পনা করো তুমি একটা রুমের মধ্যে আছো, ওই রুমে চাপের মান হচ্ছে 10 প্যাসকেল। তাহলে ভাই 10 প্যাসকেল মানে বুঝতে হবে ওই রুমের উপরে নিচে ডাইনে বামে তোমার সামনে পিছনে সব জায়গার প্রতি একক ক্ষেত্রফলে 10 নিউটন বল কাজ করতেছে লম্বভাবে। মানে যে 10 নিউটন বল এদিকে, 10 নিউটন বল ওদিকে, লম্বভাবে একক ক্ষেত্রফলে 10 নিউটন। মানে এটা তো কোনো দিক দরকার পড়তেছে না, তুমি যেই রুমে আছো এই রুমের প্রত্যেকটা ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান হচ্ছে 10 নিউটন। তার মানে এটা সব জায়গায় সার্বভৌম, এটার কোনো দিক নাই। ওই দেয়ালে না, শুধু ওই দেয়ালে না, প্রত্যেকটা দেয়ালে দেয়ালে এটা চাপ আছে। একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল 10 নিউটন, এটাই চাপ। সো চাপের যেহেতু কোনো দিক নাই, পুরো রুম জুড়েই চাপ, তাহলে এটা কি রাশি? অবশ্যই স্কেলার রাশি। আচ্ছা ভাই ধরেন আমি একটা বিমানে উঠছি, বিমানটা আচ্ছা ওকে, সো চলো। তো চাপের নির্দিষ্ট কোনো দিক নাই, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল। যেহেতু এটা সব জায়গায় বিরাজমান, তো এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটা দিকের দরকার পড়তেছে না। এবার একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে তল। তল কেন ভেক্টর? আমি একটা তল অঙ্কন করছি, দেখো এটা হচ্ছে একটা তল, এরিয়া। সো প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে এরিয়া, এই যে এরিয়াটা, এই এরিয়া কেমনে গঠিত হয়? এই এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমি বললাম এরিয়ার মান হচ্ছে 10 মিটার স্কয়ার। এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য স্কেলার প্রস্থ স্কেলার, তাহলে তল কেন ভেক্টর? মানে তল সবসময় ভেক্টর না, তল সবসময় ভেক্টর না। ফিজিক্সের ভাষায় তলকে আমরা ভেক্টর বলি। একটু লিখো, জ্যামিতি বা যে কোনো ক্ষেত্রে তল স্কেলার, বাট ফিজিক্সে, আমাদের ফিজিক্সে তল ভেক্টর। কেন তল ভেক্টর? ওয়াই? কেন ফিজিক্সে তল কেন ভেক্টর? তোমরা যখন আপার ক্লাসে উঠবা, সরি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবা,
বা স্থির তড়িৎ অধ্যায়টা পড়বা, ওইখানে একটা টপিক আছে, টপিকটার নাম হচ্ছে ফ্লাক্স। ওটা বোঝানোর আগে আমি তোমাকে একটা সিম্পল জিনিস বুঝাই। এই যে আমার হাতে ইসাক স্যারের একটা বই আছে, দেখো সিম্পল একটা জিনিস বুঝাই, তল কেন ভেক্টর। আচ্ছা, তল ভেক্টর এটা আগে বোঝার আগে একটু লিখবা, তলের দিক হচ্ছে, তাহলে এটা কি মানের সাথে দিকও থাকবে, তাহলে মান কত 10, এটা দিকও লিখতে হবে। এটার দিক কোন দিকে, এই তল ভেক্টরের দিক কোন দিকে, এই যে তল ভেক্টর মানে ভেক্টর সাইন দিবা, মান কত 10 মিটার স্কোয়ার, এটা দিক হচ্ছে তলের উপর লম্ব, একটু লিখে নাও, দিক হলো তলের উপর লম্ব, পাশে লিখে নাও বহির্মুখী। তলের দিক কোন দিকে, তলের উপর লম্ব বহির্মুখী। তলের দিক কোন দিকে, তল ভেক্টরের দিক কোন দিকে, তলের উপর লম্ব বহির্মুখী। এই যে দেখো আমার হাতে একটা বই আছে, এটাকে একটা তল, এই তলের আগে আগে আমার কথা বিশ্বাস করে নাও যে ফিজিক্সের তল হচ্ছে ভেক্টর। এবার আমি তোমাকে বুঝাই, একটু একটু করে বুঝাই। আমার হাতে একটা বই আছে, এটা হচ্ছে একটা তল এরিয়া, এই তলের মান আমরা বুঝতে পারতেছি যে 10 মিটার স্কোয়ার। এখন এই তলের দিক কোন দিকে, এই তলের দিক হচ্ছে তলের উপর লম্ব, তার মানে এই তলটার উপর লম্ব টেনে দাও, এই যে দেখো এই যে লম্ব তোমার মুখ বরাবর বহির্মুখী, এটা এটা হচ্ছে এই যে ঠিক তোমার দিক, এটাই হচ্ছে এই তলের দিক। এখন এটা কেন ভেক্টর সেটা বলি। এই বইটাকে নিয়ে ধরো এই ক্যামেরাটা, এটা হচ্ছে একটা ফ্যান, ফ্যান চলতেছে, টেবিল ফ্যান ঘুরতেছে, আমি বইটাকে টেবিল ফ্যানের সামনে এইভাবে ধরলাম, এইভাবে ধরলাম, তাহলে টেবিল ফ্যানের বাতাস পুরোটা বইয়ের উপর লাগতেছে নাকি লাগতেছে না বলো? টেবিল ফ্যানের বাতাস পুরোটা বইয়ের উপর এই যে এই তলের উপর পড়তেছে। এবার আমি এই বইটাকে ধরে এইভাবে ঘোরানো শুরু করলাম, ঘোরালাম 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 ঘোরালাম, ঘোরাতে ঘোরাতে এইভাবে আনলাম। এবার বলো তো টেবিল ফ্যানের বাতাস এই তলে লাগতেছে, লাগতেছে না। কিন্তু দেখো বইটাকে যতই ঘোরাচ্ছি টেবিল ফ্যানের বাতাসের পরিমাণ কমবে, তলের উপর কমবে। এই যে দেখো প্রথম কথা, আমার নাকটা ঘামতেছে, এই বইয়ের কারণে বাতাস আমার নাকে লাগতেছে না। বইটাকে যতই ভাবে কাত করতে থাকবো আমার নাকে ততই বাতাস লাগতে থাকবে। বইটাকে কাত করতে করতে যখন এইভাবে করে ফেলবো সমস্ত বাতাস আমার নাকে লাগবে, আমার মুখে লাগবে। তার মানে এই তলের দিক চেঞ্জ করার কারণে বাতাসের ইফেক্টের চেঞ্জ হইছে নাকি হয় নাই বলো? তলের দিক ছিল আগে তোমার বরাবর, এটারও যদি এরকম করে দেই তাহলে তলের দিক হবে তলের উপর লম্ব, এই যে এইদিকে এইদিকে, জাস্ট তল যে আছে তলের উপর লম্ব টেনে দাও। তাহলে তলের দিক চেঞ্জ করার কারণে, তলের দিক এবার তোমার দিকে, দিক চেঞ্জ করার কারণে বাতাসের ইফেক্ট চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে তলের দিক একটা ম্যাটার, তলের মান না, তলের মানের সাথে দিকটাও কি একটা ম্যাটার। যেহেতু তলের দিকটাও এখানে ম্যাটার, এরকম টাইপের ক্ষেত্রগুলোতে তল কি রাশি? ভেক্টর রাশি। যেখানে তলের দিক ম্যাটার, আবারও শুনো, যেখানে তলের দিক অন্য একটা রাশিকে প্রভাবিত করতেছে, যেখানে তলের দিক ম্যাটার করতেছে সেখানে তল একটা ভেক্টর রাশি। এরকম কই কই আছে, যেখানে আছে ওই জায়গাগুলো এখনো তোমরা পাবা না, ওটা এইচএসসি সেকেন্ড ইয়ারে। সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স নামে একটা কথা আছে, আমি তোমার একটা জিনিস বুঝাই। ধরো এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, বুম, একটা একটা দুটো তিনটে, এগুলো হচ্ছে মনে করো তড়িৎ বলরেখা। 3 4 5 তড়িৎ বলরেখা, বা এটাকে আমরা তড়িৎ প্রাবল্য বলতে পারি, ই ভেক্টর। এবার আমি এখানে একটা তল দিলাম, এই যে দেখো এখানে আমি একটা তল অঙ্কন করলাম। ওকে, সুন্দর তল অঙ্কন হয়েছে। দেখো দেখো তো এই তলের যে ক্ষেত্রফল এ, সেই ক্ষেত্রফল মনে করো 10 মিটার স্কোয়ার, এটা মান। আর এটার দিক কোন দিকে অলরেডি আমি বলছি, এটার দিক হবে তলের উপর লম্ব বহির্মুখী। যেহেতু হোয়াইট কালার তল, এই হোয়াইট কালার তলের দিক হচ্ছে, হোয়াইট কালার দিয়ে দেখাবো, দেখো সবাই, এটা হচ্ছে তলের দিক, তলের উপর লম্ব, এটা হচ্ছে এরিয়া ভেক্টরের দিক। তোমরা একটু আমাকে বলো তো, এই তলটা যখন এইভাবে আছে তখন তলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা যাচ্ছে? তলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা যাচ্ছে? তোমরা খালি আমাকে এই উত্তরটা দাও। তলটা যখন এইভাবে আছে, এই যে তোমাকে আমি যদি এই বইটা দিয়েই দেখাই যে এই যে এইভাবে আছে, তলকে ছেদ করে কতগুলো বলরেখা যাচ্ছে? 1 2 3 4 5টা বলরেখা যাচ্ছে।
এবার তলটাকে আমি এভাবে কাট করব, এভাবে কাট করব, তলটাকে কাট করব মানে তলের দিকটা চেঞ্জ করব, তলের দিকটা চেঞ্জ করব। রেডি? এই যে তলের দিকটা চেঞ্জ করে যেভাবে কাট করতেছি কাট করতেছি কাট করতেছি, এভাবে মনে করো কাট করে ফেললাম, তলের দিকটা চেঞ্জ করছি। এবার বলো তলের দিক কোন দিকে? তলের দিক যখন চেঞ্জ করছি এবার কিন্তু তলের দিকেই দিকে, তাই না? তলের দিক হচ্ছে তলের উপর লম্ব। সবাই বলো তলের দিক কোন দিকে? তলের উপর লম্ব। তাহলে এবার দেখো তলের দিকে এই দিকে, তলের দিক চেঞ্জ হওয়ার কারণে তলের মধ্যে দিয়ে বলরেখার পরিমাণটা কি কমে গেছে না? কমে গেছে। এখন তলকে ছেদ করে বলরেখা যাচ্ছে 1টা 2টা 3টা, 4 নম্বরে অল্প একটু। তাহলে তলের দিক চেঞ্জ করার কারণে, যে তলটাকে এইভাবে দিক চেঞ্জ করার কারণে যেহেতু এর মধ্যে দিয়ে বলরেখার পরিমাণটা কমে, মানে বলরেখার পরিমাণ তলের মধ্যে দিয়ে যে পরিমাণ বলরেখা যায় ওইটাকে বলা হয় ফ্লাক্স। ফাই, ফাইয়ের সূত্র হচ্ছে এ ই কস থিটা। এটা একটা নতুন টার্ম, এটাকে বলে তড়িৎ ফ্লাক্স। এটা নিয়ে আমরা ইন ফিউচারে পড়বো। আমি তোমাকে জাস্ট বোঝাতে চাচ্ছি, দেখো যখন আমার তলের দিক চেঞ্জ হয় তখন প্রাবল্যের মানও চেঞ্জ হয়, তখন আমার ফ্লাক্সও চেঞ্জ হয়। তো এখানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে কেন? তলের দিক চেঞ্জ করার কারণে, তলের দিক চেঞ্জ করার কারণে এখানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তল কি রাশি? ভেক্টর রাশি, কারণ তলের দিকটা এখানে ম্যাটার। তলের দিক এখানে একজন হনু, এখানে একজন প্রেসিডেন্ট, এই কারণে তল এখানে ভেক্টর। সো সোজা কথা, এত কিছু ব্যাখ্যা করতে হবে না, তুমি খালি এইভাবে ব্যাখ্যা করবা যে ফিজিক্সে আমাদের পদার্থবিজ্ঞানে তলকে ভেক্টর বলবো, জ্যামিতিক নিয়মে তল স্কেলার, বাট ফিজিক্সে বিভিন্ন ক্ষেত্রে তল ভেক্টর। কারণ যখন তলের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখা অতিক্রম করে, তলের দিক চেঞ্জ করলে তড়িৎ বলরেখার পরিমাণটাও চেঞ্জ হয়, এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সও চেঞ্জ হয়। লিখে নাও, তলের দিক চেঞ্জ করলে, একটু লিখে নাও, লিখবা তলের দিক পরিবর্তন করলে, তলের দিক পরিবর্তন করলে এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার পরিমাণ পরিবর্তন হয়। তড়িৎ বলরেখার পরিমাণ পরিবর্তিত হয়, এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার পরিমাণ পরিবর্তন হয়। ফলে যদি ই পরিবর্তন হয় ফলে ফ্লাক্সও পরিবর্তন হবে, ফলে ফ্লাক্স পরিবর্তন হবে। যেহেতু তলের দিক বা ডিরেকশন, তলের দিক এখানে প্রভাব ফেলে, সেহেতু সুতরাং এক্ষেত্রে তল ভেক্টর, এক্ষেত্রে তল ভেক্টর। শেষ, এটুকু লিখলে 2 এ 2 পেয়ে যাবে, শেষ। ফ্লাক্স কি আপাতত জানতে হবে না, এটা তড়িতের সাথে রিলেটেড একটা টার্ম যেটা আমরা পড়াবো। তাহলে কি বলবো? তলের দিক পরিবর্তন করলে এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার পরিমাণ পরিবর্তন হয়, ফলে ফ্লাক্স পরিবর্তন হবে। তলের দিক তলের দিক এখানে প্রভাব ফেলতেছে, এই জন্য তল কি রাশি? ভেক্টর রাশি। শেষ। তাহলে এই হচ্ছে তল কি রাশি? ভেক্টর রাশি। তলের দিক কোন দিকে? তলের উপর লম্ব। আমি যদি জাস্ট এটুকু লিখতাম, এই যে জাস্ট যদি এটুকু লিখতাম তাহলে কিন্তু এটা ভুল হইতো, কারণ আমি খালি মান লিখছি। ভেক্টর রাশি মানে কি? মানের সাথে দিক বলে দিতে হবে, তলের উপর লম্ব। ডিরেকশন কোন দিকে? তলের উপর লম্ব। সবাই বলো তল ভেক্টর দিক কোন দিকে? তলের উপর লম্ব। শেষ। আমরা এটা ক্লিয়ার? একটু কমেন্টে জানাও যে হ্যাঁ ভাইয়া এটুকু ক্লিয়ার। তড়িৎ ফ্লাক্স সম্পর্কে তোমরা ইন ফিউচারে জানবা, এটা নিয়ে আপাতত মাতামাতি করার কিছু নেই, এখানে থিটার পরিমাণ সবই জানবা। ওকে, অর্ক রয় বলেছে ভাইয়া চাপ যেহেতু লম্বভাবে বলছে তাহলে চাপের দিক আছে। ভাই প্রত্যেকটা দেয়ালই লম্বভাবে চাপ কাজ করতেছে, এখানে আমার দিকের দরকার পড়তেছে না। চাপ লম্বভাবে কাজ করতেছে এটা তো তুমি জানোই, এটা দিকের কি কোনো দরকার পড়তেছে? কোন রাশিকে জানতে হলে যদি মানের সাথে দিকের দরকার হয় তাহলে ওটা ভেক্টর। আমার দিকের দরকার পড়ছে না, এটা ভেক্টর না, এটা স্কেলার। ওকে, ডান। এবার আমরা দেখব কি দেখব? ভেক্টর রাশির প্রকাশ। এটা এমসিকিউতে আসবে, একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করি। তার আগে দেখো ভেক্টর প্রকাশটা বুঝি। ধরো এটা হচ্ছে একটা ভেক্টর, মনে রাখবা এটার যে লেংথ, যে দৈর্ঘ্য,
এই দৈর্ঘ্য দ্বারা এটার মান প্রকাশ হয়। দৈর্ঘ্য মানে কি প্রকাশ হয়? মান। কিন্তু আমরা জানি একটা ভেক্টর শুধুমাত্র মান দ্বারা অর্ধ প্রকাশিত হয়, অর্ধেকটা প্রকাশিত হয়। মানের সাথে কি লাগবে? মানের সাথে দিকও লাগবে। তাহলে এটার দিক কোন দিকে? এটার মান হচ্ছে দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্যটাই হচ্ছে মান। এটার দিক হচ্ছে অ্যারো চিহ্নর দিকে, অ্যারো এর দিক। মানে এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন দ্বারা আমরা ভেক্টরের দিক প্রকাশ করি। আর এটার যে সাইজ, দৈর্ঘ্য, ওইটা দ্বারা বোঝাই মান। ওকে, এবার একটা জিনিস বলি, ভেক্টর রাশির প্রকাশ কি দিয়ে করব? এই যে এগুলো এমসিকিউতে আসতে পারে, যে সবচেয়ে কমনলি প্রকাশ করি, ধরো পি একটা ভেক্টর, এটার উপরে একটা মাথার উপরে একটা ভেক্টর সাইন দিয়ে ভেক্টর প্রকাশ করি। অথবা পি একটা ভেক্টর, এটার নিচে একটা টান দিয়ে ভেক্টর প্রকাশ করা হয়। পি একটা ভেক্টর, এটার উপরে টান দিয়ে ভেক্টর প্রকাশ করা যায়। অথবা এটাকে আমরা বোল্ড করে দিতে পারি, বোল্ড, তো মোটা পি, এই যে বোল্ড, বোল্ডও কি বোঝায়? ভেক্টর বোঝায়। এই চারটাই কি বোঝায়? ভেক্টর বোঝায়। তাহলে ভেক্টর কিভাবে প্রকাশ করে? পি এর উপরে ভেক্টর সাইন দিয়ে, পি এর নিচে দাগ দিয়ে, পি এর উপরে দাগ দিয়ে, পিটাকে বোল্ড করে। সেই চারভাবেই ভেক্টরকে প্রকাশ করা যায়। বাট আমরা সবসময় ইউজ করি এইটা, আমরা সবসময় এটাই ব্যবহার করি, যে একটা অক্ষর, তার উপরে একটা ভেক্টর সাইন দিয়ে ভেক্টর প্রকাশ করি। এগুলো এমসিকিউ এর জন্য পরীক্ষায় লাগবে। ওকে, এবার আমরা দেখাবো স্কেলার রাশি ও ভেক্টর রাশি কয়েকটা এক্সাম্পল। যেমন এখানে লিখছি একপাশে দূরত্ব, একপাশে সরণ। তো দূরত্ব কি? দেখো ভাইয়া, আমি একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। ধরো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন এই এ থেকে বি বিন্দুতে তুমি নানা পথে যেতে পারো। তুমি ডিরেক্ট এ থেকে বিতে যেতে পারো এইভাবে, তুমি চাইলে এইভাবে আড্ডা মেরে বাদাম খেয়ে এ থেকে বিতে যেতে পারো। তুমি চাইলে এইভাবে ঘুরিং 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 করে এ থেকে বিতে যেতে পারো। তুমি নানা কোটি কোটি ওয়েতে এ থেকে বিতে যেতে পারো। তো দূরত্ব কি? দূরত্ব হচ্ছে যে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। একটু লিখে ফেলি, দূরত্ব হচ্ছে, সরি নির্দিষ্ট দিকে না, বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলে দূরত্ব। বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। একটু লিখে নাও, কোন বস্তুর অবস্থানের পরিবর্তন মানে সে জাস্ট তার জায়গা থেকে যদি নড়ে যায় তাহলে আমরা দূরত্ব পাবো। যেমন এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা দূরত্ব, যে এ থেকে বিতে এইটা একটা দূরত্ব, এই কার্লি একটা দূরত্ব, আবার সোজাসুজি এটাও কি ভাই একটা দূরত্ব। দূরত্বের কোনো দিক নাই। কেন দিক নাই আমি তোমার একটু বলি। আমি বললাম যে ইয়াসিন স্যারের বাসা বন্দিবাসালা স্টুডিও থেকে কত দূরে, এটা হচ্ছে দূরত্ব। বন্দিবাসালা স্টুডিও থেকে 10 কিলোমিটার দূরে, তাহলে এটা দূরত্ব কত দূরে। আমি যদি আমার বাসার এক্সাক্ট লোকেশন জানতে চাই, তাহলে আমার জানতে হবে 10 কিলোমিটার কোন দিকে, ডাইনে বায়ে সোজা পূর্বে না পশ্চিমে, এটা আমার জানতে হবে না এক্সাক্ট লোকেশন জানতে হইলে। তাহলে দূরত্বের কোনো দিক নাই। দূরত্ব মানে কত দূরে। রাজশাহী কত দূরে, রাজশাহী কত দূরে এটা অবশ্য স্মরণ হয়ে যায়, কারণ রাজশাহী আমি দিক ইন্ডিকেট করে দিছি। ধরো সগির চোরাই কত দূরে আছে রে, আমাদের থেকে 5 কিলোমিটার দূরে আছে। কোন দিকে আমি বলিনি, তাহলে এই যে 5 কিলোমিটার এটা কি একটা দূরত্ব, এটার কোনো দিক নাই। সরণ কি একটু লিখবা, সরণ হচ্ছে দূরত্ব মানে ডিস্টেন্স, লিখবা দূরত্ব উইথ ডিরেকশন, দূরত্ব উইথ ডিরেকশন, ডাইরেকশন মানে জাস্ট দূরত্বের সংজ্ঞার আগে নির্দিষ্ট দিক লাগাই দিবা, তাইলে সরণ হয়ে গেছে। দূরত্বের সংজ্ঞাটা কি? বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। এখানে জাস্ট লিখবা দূরত্ব উইথ ডিরেকশনকে কি বলে? সরণ। তার মানে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। তাহলে সরণ বলে। সরণ কি ভাইয়া? নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন, মানে দিক থাকতে হবে। যেমন এখানে আমি একটু দেখাই, এ থেকে বিতে যখন যাচ্ছ তখন তুমি এই পথে যেতে পারো, তুমি এই পথে যেতে পারো, তুমি সোজা পথে যেতে পারো, কিন্তু সরণ কোনটা?
সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে। মনে হতে পারে ভাইয়া এইটারও তো নির্দিষ্ট দিক আছে, বাট খেয়াল করে এটা নির্দিষ্ট দিক নাই। কেন নাই সবাই একটু খেয়াল করবা, যে যখন তুমি এ থেকে বিতে এই উপরের পথটায় যাচ্ছ, দেখো তো একবার তোমার দিক এই দিকে, একবার তোমার মুখ এই দিকে, একবার মুখ এদিকে চেঞ্জ হচ্ছে, একবার এদিকে চেঞ্জ হচ্ছে, একবার এদিকে চেঞ্জ হচ্ছে, তাহলে প্রতিনিয়ত এই পথে দিক চেঞ্জ হচ্ছে। এটা নির্দিষ্ট দিক না। এখানে এই ছোট ছোট দিকগুলো হচ্ছে, ছোট ছোট দূরত্বগুলো হচ্ছে সরণ, বাট এখানে দেখো প্রতিনিয়ত কন্টিনিউয়াস তোমার দিক চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কিন্তু এ থেকে বি এর সরণ নির্দেশ করে না, সরণ কোনটা নির্দেশ করে? এ থেকে বি। এ থেকে বি ডিরেক্ট সরণ নির্দেশ করে এই ডিরেক্ট লাইন। ওকে, তাহলে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। এই সরণটা কি একটু লিখবা। এই সরণ হচ্ছে এ থেকে বি, এ থেকে বি ডাইরেক্ট সংযোগ লাইন, ডিরেক্ট সংযোগ রেখা, এটাই হচ্ছে সরণ। মানে দুইটা বিন্দুর সর্বনিম্ন দূরত্ব, দুটি বিন্দুর সর্বনিম্ন দূরত্বকেই সরণ বলি। সর্বনিম্ন দূরত্ব, দুইটা বিন্দুর সর্বনিম্ন দূরত্বই কি ভাইয়া? সরণ। তাহলে আমি যদি লিখি এখানে সরণ ভেক্টর হচ্ছে 5 মিটার, এটা কি সঠিক না ভুল? এটা কি সঠিক লিখলাম? এটা ভুল লিখলাম, কারণ সরণ ভেক্টর 5 মিটার মানে দিকও লিখতে হবে। সরণ ভেক্টর এটা দিক কোন দিকে এখানে লিখা দিবা, দিক হচ্ছে এ টু বি, এটা মান এটা দিক, দুইটা মিলে হয়ে গেল ভেক্টর। মনে থাকবে। তাহলে সরণ কি ভাইয়া? দূরত্বকে তুমি যদি ডিরেকশন দিয়ে দাও তাহলে এটা সরণ হয়ে যাবে। এবং সরণ কিভাবে মেজার করব? দুইটা বিন্দুর মাঝে সরণ হচ্ছে ডিরেক্ট সংযোগ লাইন, এ থেকে বি এর ডাইরেক্ট সংযোগ লাইনটাকে আমরা বলবো সরণ। এবং এই সরণটাই হবে সর্বনিম্ন দূরত্ব, এ থেকে বি সর্বনিম্ন দূরত্ব হচ্ছে আমাদের এই সরণ। যে কোনো অবস্থানের পরিবর্তনকে দূরত্ব, বাট নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে বলছি আমরা সরণ। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমি বললাম ইয়াসিনের বাসা কই, তুমি বললো 10 কিলোমিটার দূরে। এটা দিয়ে খালি দূরত্ব মেজার করতে পারছি, তাহলে এটা একটা স্কেলার। বাট আমি যদি এক্স্যাক্টলি ইয়াসিনের বাসায় যেতে চাই তাহলে আমার বলতে হবে 10 কিলোমিটার পশ্চিমে। তাহলে এই যে 10 কিলোমিটার সাথে পশ্চিমে বললা, তাহলে মানও বললা দিকও বললা, তাহলে এটা কি ভাইয়া? সরণ। টেবিলটা সরাও, তুমি যদি যে কোনো দিকে সরাও র্যান্ডমলি, তাহলে এটা দূরত্ব করলা। বাট আমি তোমাকে নির্দেশ দিছি টেবিলটা সরাও, তুমি আমাকে অবশ্যই জিজ্ঞেস করো ভাইয়া কোন দিকে সরাবো, পিছনে সরাবো না সামনে সরাবো। এক্ষেত্রে এটা হচ্ছে সরণ। সরণ মানে দিক থাকতেই হবে, দিক না বললে পাপ হবে, মহা পাপ হবে। এই যে সরণ সমান 5 মিটার লিখছি, এটা পাপ। এটা দিক বলে দিছি, ঠিক আছে, এ টু বি। সরণটা হচ্ছে এ থেকে বি এর দিকে, শেষ। তাহলে আমাকে বলতো, আমাকে একটু বলতো, এই যে এখানে সরণ কত, এখানে সরণটা কত একটু দেখি কে কে পারে। এটা একটা আয়তাকার মাঠ, এটা 5 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ। একজন লোক, এই যে একজন লোক এখান থেকে হাঁটাহাঁটি শুরু করে এইভাবে গিয়ে আবার এখানে ফেরত আসলো। বলো এই পথে যে আসলো তার সরণ কত আর দূরত্ব কত, একটু কমেন্টে জানাও। এই পথে তার সরণ কত, আবার আগের জায়গায় ফিরে আসলে সরণ কত আর দূরত্ব কত, দেখি কে কে পারে। যারা পারবে, যেই ছেলেরা পারবে তারা বস, আর যেই মেয়েরা পারবে তারা বসি। বস এবং বসিদের দেখতে চাই এখানে সরণ কত দূরত্ব কত। ওকে, সো এখানে সরণ কত? এখানে সরণ হচ্ছে 0। দেখো সরণ মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর অবস্থান। এখানে একটু লিখে নাও, আদি বিন্দু থেকে শেষ বিন্দু, আদি টু শেষ, আদি টু শেষ বিন্দু। সরণ মানে হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু কই? এইখানে। শেষ বিন্দু কই? এইখানেই। তাহলে সরণ হচ্ছে 0। আর দূরত্ব কত? দূরত্ব মানে সে যতটুকু দূরত্ব, মানে যতটুকু সে হেঁটেছে। কতটুকু হেঁটেছে? 5, 2 7, 5 12 আর 2 14। ভেরি গুড, এটা কোনো দিক নাই, 14 মিটার, শেষ। সরণ হচ্ছে 0। 0 যেহেতু সরণ ভেক্টর রাশি, এটা শুধু 0 লিখলেও পাপ হবে, দিক লিখতে হবে। এই কারণে এখানে একটা দিক দিয়ে দিবা, এইভাবে 0 ভেক্টর বলে এটাকে, বুঝছো? 0 ভেক্টর, এইভাবে ভেক্টর সাইন দিয়ে দিবা, কারণ মান এবং দিক লাগবে। আর দূরত্ব হচ্ছে 14 মিটার। ওকে, তাহলে আমাকে একটু এটার উত্তর দাও তো দেখি বাচ্চারা।
এটা এখান থেকে জার্নি স্টার্ট করে কোনো বস্তু আবার এখানে ফিরে আসলো, সরণ কত, দূরত্ব কত? বলো দ্বিতীয়টা, সরণ কত, দূরত্ব কত? যারা যারা তুলনায় পুরো লাইন টু লাইন তুলো। আমি তোমাদেরকে সরাসরি পড়ানোর ফিল দেওয়ার জন্য লিখে লিখে পড়াচ্ছি, যেন সবকিছু তোমার মাথায় সেট হয়ে যায়। সাইকেল 1-এর, এই যে আমাদের সাইকেল 1-এর প্রত্যেকটা ক্লাস এভাবে লিখে লিখে আমি পড়াবো, সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়াবো, ক্লাসের বাইরে কিছু আসবে না, সেভাবেই পড়াবো। তো যারা সাইকেল 1-এ এনরোল করতে চাও, এখানে 5টা অধ্যায় পড়াবো, এর মধ্যে ভেক্টরটা ফ্রিতে পড়াচ্ছি, তারা এনরোল কইরো, তোমাদেরকে নিরাশ করব না ইনশাআল্লাহ। ওকে, সো বলো এটা কত হবে? এখানে সরণ হচ্ছে 0 আর দূরত্ব কত, 2πr। দূরত্ব হচ্ছে 2πr, এখানে দূরত্ব হচ্ছে 2πr পরিধি, সরণ হচ্ছে 0 ভেক্টর দিতে হবে, যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, দুইটাই 0, বলদ কোথাকার। দূরত্ব হচ্ছে 2πr, এখান থেকে এসে পুরোটা ঘুরে যদি আবার এখানে আসে, তাহলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তার মানে 2πr। যারা পেরেছো গুড, না পারলেও সমস্যা নাই। চলো এবার সরণ রিলেটেড খুব সুন্দর একটা প্রবলেম আমরা করব। একটা প্রবলেম আমি করায় দিব, আরেকটা তোমরা করবা। খুব সুন্দর একটা প্রবলেম, সবাই মনোযোগ সহকারে দেখবা, এটা কিন্তু অনেকেই পারে না, তোমরা পারবা। রেডি? বেসিক ক্লিয়ার করার মতো একটা খুব সুন্দর প্রবলেম। একটা চাকা আছে, গরুর গাড়ির চাকা, এই হচ্ছে চাকা। এই চাকাটার এইখানে চাকাটা একটা তলের উপর আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা তলের উপর আছে, চাকাটা এই তলটার উপরে আছে। তো আমি তোমাকে বললাম চাকাটা যে এই তলের উপরে আছে, এইখানে একটা চুইংগাম লেগে আছে চাকা, এটাকে একটা লাল একটা চুইংগাম। এই যে চাকা, এই চাকার ব্যাসার্ধ হচ্ছে 4 মিটার। এই চাকাটি 240 ডিগ্রি ঘুরে সামনে গেল, সে কিন্তু জায়গায় দাঁড়িয়ে ঘুরছে না, ঘুরে সামনে যাবে। যে চাকা যদি এখান থেকে ঘোরা শুরু করে, বুম, সামনে যাবে, তাই না? 240 ডিগ্রি ঘুরে সামনে যাবে। এই চাকাটাই 240 ডিগ্রি ঘুরা এইখানে গেল, 240 ডিগ্রি ঘুরে সামনে গেল। তাহলে চুইংগামটা কই যাবে? চুইংগামটা 240 ডিগ্রি ঘুরে যাবে না ভাইয়া? হ্যাঁ, খেয়াল করো 240 ডিগ্রি কেমনে মাপে। যেখানে যদি আমি এটাকে 4 ভাগ করি, দেখো এটাকে যদি আমরা 4 ভাগ করি, 240 ডিগ্রি কেমনে মাপে? চুইংগামটা যদি এখান থেকে ঘুরে এখানে আসে, তাহলে 90 ডিগ্রি ঘুরলো। চুইংগামটা যদি এখান থেকে ঘুরে এমনি ঘুরে এখানে আসে, তাহলে 90 90 90 270 ডিগ্রি ঘুরলো। বাট চুইংগামটা কতটুকু ঘুরবে? 240 ডিগ্রি। তার মানে 90 90 180, 180 আর 60, এখানে 60 ডিগ্রি যাবে। তার মানে চুইংগামটা ফাইনালি আসবে এইখানে কোথাও, এই যে এইখানে কোথাও, তাই না? যদি দেখাই তোমাদেরকে 4টা ভাগ করে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, এই 4টা ভাগ করলে আমরা বলতে পারি যে চুইংগামটা ফাইনালি এইখানে আইছে 240 ডিগ্রি। দেখো 90 90 180 আর এটা ধরলাম 60, 90 90 180 আর 60 কত? 240 ডিগ্রি ঘুরে চুইংগামটা এখানে আসবে, তাই না? তো বলছে এই চুইংগামের সরণ কত, মানে এটা চুইংগামটা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুর সরণ কত? এটা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুটার সরণ বের করতে বলেছে। তো এই চাকাটা কিন্তু এইভাবে ঘুরে এইখানে আসলো, তাই না? তাহলে এই চুইংগামটার এই যে পি বিন্দু, এই পি বিন্দুটার সরণ বের করতে বলেছে। কি বের করতে বলেছে? সরণ। প্রশ্নটা বুঝেছো সবাই? আমরা এই পি বিন্দুর সরণ বের করব। পি বিন্দুর সরণটা হিসাব করব। কিভাবে হিসাব করব ভাইয়া? আমরা আগেই বলেছি, সবার আগে বুঝো, সরণ মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ডিরেক্ট সংযোগ লাইন, লাইন টু লাইন দেখবা। তাহলে সরণ মানে এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, এটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি এটার ব্যাসার্ধটা একটু দেখাই। এটা হচ্ছে এটার ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ, দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ আর, তাই না? সেন্টার থেকে ব্যাসার্ধ, এটা হচ্ছে এখানে যে ব্যাসার্ধটা ছিল আর, এবং আমরা জানি এই ব্যাসার্ধটা 240 ডিগ্রি যদি ঘুরে, তাহলে 240 ডিগ্রি ঘোরার পর এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? দেখো ব্যাপারটা কেমনে, 90 90 180 আর 60, তাহলে 60 হলে এই কোণটা অবশ্যই 30 ডিগ্রি, তাই না? তাহলে আমি এত কিছু না লিখে
এখানে খালি ডটেড লাইনটার সাথে কোণটা দেখায় দিচ্ছি, এটা আমাদের কাজে লাগবে একটু পরে। এই যে ডটেড লাইনের সাথে এখানে যেই কোণ, এই কোণটা কত ডিগ্রি ভাইয়া? এই কোণটা 30 ডিগ্রি, এটুকু মাথায় রাখি। ওকে, ওইটা হচ্ছে আর, এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ 2 মিটার। এই যে সাদা লাইনটা হচ্ছে ব্যাসার্ধ 4 মিটার। ওকে, সো এবার আমরা পি বিন্দুর সরণ বের করব। সরণ মানে পি বিন্দুর আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ডিরেক্ট সংযোগ লাইন, এটা হচ্ছে সরণ। এই সবুজ কালার লাইনটা হচ্ছে সরণ, এই সবুজ কালার লাইনটা কি? সরণ। আমরা এই সরণের মানটা বের করব, সরণের মান বের করব, ঠিক আছে? মান এবং দিক দুইটাই। কেমনে করব? দেখো এই সরণটা কেমনে বের করা যায়। সরণ বের করার জন্য আমি এখান থেকে একটা লম্ব টেনে দিলাম, এইভাবে, এই যেখানে একটা লম্ব টেনে দিলাম। সরণ বের করার জন্য আমি এখান থেকে একটা লম্ব টেনে দিলাম, একটা লম্ব। আর দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ভূমি। তাহলে দেখো এখানে এই যে সবুজ কালার একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি সবাই, তাই না? এই সমকোণী ত্রিভুজের সরণের মান হচ্ছে অতিভুজ √অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখন আমরা লম্ব আর ভূমিটা বের করব। ভাই লম্বটা আগে হিসাব করি, এই যে লম্বটা, সবাই খেয়াল করবে, এই লম্বটা হিসাব করব। মনোযোগ মনোযোগ মনোযোগ। দেখো এটুকু কত? এটা কি বৃত্তের ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ। তাহলে এটুকুর সাথে এটা কি প্যারালাল না? আবারও বুঝো, এটুকু হচ্ছে চাকার ব্যাসার্ধ, যে এখান থেকে এটুকু চাকার ব্যাসার্ধ 4। তাহলে এই যে ডটের লাইন থেকে এখান থেকে এটুকু, এটা কি প্যারালাল, সমান ও সমান্তরাল? তাহলে এটা কি চাকার ব্যাসার্ধ না? হ্যাঁ। তাহলে এই অংশটুকু, এই যে এখান থেকে এটুকু হচ্ছে চাকার ব্যাসার্ধ, মানে 4 মিটার। আর এর মান দিয়ে দিছে 4 মিটার। না, আমার পুরো লম্ব জানার জন্য আমার এটাও জানতে হবে, এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু জানতে হবে। মানে এই অংশটুকু কেমনে জানবো? এই অংশটুকু জানার জন্য এখানে একটা ছোট্ট ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই ছোট্ট ত্রিভুজটাকে খুলে নিয়ে আসো। এই ছোট্ট ত্রিভুজের লম্ব এটাই জানতে হবে, তাই না? এই ছোট্ট ত্রিভুজের লম্বাই তো এই অংশটা। এই পিচ্চি ত্রিভুজটাকে খুলে নিয়ে আসি, চলো। এই পিচ্চি ত্রিভুজটাকে আমরা এইখানে ছোট করে খুলে নিয়ে আসি। এই সেই পিচ্চি ত্রিভুজ, এই যে এই পিচ্চি ত্রিভুজটা, এই যে সাদা কালার অতিভুজ যেটা, এটা পিচ্চি ত্রিভুজ। এই যে এই পিচ্চি ত্রিভুজের এই কোণটা কত? 30 ডিগ্রি, তাই না? এই অতিভুজটা কত? অতিভুজ মানে এই সাদা বাহুটা, এই সাদা বাহুটা ব্যাসার্ধ 4 মিটার। তাহলে এই ছোট্ট ত্রিভুজের লম্ব কত হবে, ভূমি কত হবে, কেউ বলতে পারবে? এই ছোট্ট ত্রিভুজের এই লম্বটা হবে অতিভুজ কোণ লম্ব সাইন থিটা সম্পর্ক, সাগরে লবণ অতি। তাহলে লম্ব হবে 4 sin 30, তাই না? অতিভুজ লম্ব এর মধ্যে সম্পর্ক সাইন থিটা, তাহলে সাইন 30 সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 4 sin 30 আর ভূমি হচ্ছে 4 cos 30। এটা নিয়ে সন্দেহ আছে কারো? এটা কোন ত্রিভুজের? এই যে বারবার দেখাচ্ছি, এই যে এই ছোট্ট ত্রিভুজটার, এই যে পিচ্চি ত্রিভুজটার। এই ত্রিভুজটার লম্ব ভূমি কেন বের করলাম? কারণ এই ত্রিভুজটার লম্বের সাথে এই 4 মিটার যোগ হলে আমি আমার মূল লম্বটা পাবো। তাহলে মূল লম্ব হচ্ছে এই যে এটা যোগ করতে হবে, এটা কত? এটা হচ্ছে 4 sin 30 ডিগ্রি। তাহলে আমার টোটাল লম্বটা কত হচ্ছে? টোটাল লম্ব মানে আমি যদি সবুজ ত্রিভুজটা দেখাই তোমাকে, এই যে আমাদের সেই সবুজ ত্রিভুজ, এই সবুজ ত্রিভুজের এটুকু হচ্ছে আমার আর বাকিটুকু হচ্ছে 4 sin 30। তাহলে আমার টোটাল হচ্ছে r প্লাস 4 sin 30, এই পুরোটা। তাহলে আমার লম্ব ডান। তাহলে আমার লম্ব ডান। লম্ব কত? লম্ব হচ্ছে r মানে 4 প্লাস 4 sin 30, এই হচ্ছে লম্ব। লম্ব আমাদের ডান। এবার লাগবে কাকে? ভূমিকে। এবার কাকে লাগবে? ভূমিকে লাগবে, ভূমি। এবার যেহেতু ভূমিকে লাগবে, ভূমির হিসাব নিকাশটা আমরা একটু সাইডে করবো, সো এটাকে একটু সরাই রাখি এই পাশে, এই পাশে সরাই। এটা হচ্ছিল 4, এটা হচ্ছে 4 sin 30, দুইটা যোগ করলে আমরা পাচ্ছি লম্ব। তাহলে এই পুরোটা হচ্ছে মেইন লম্ব। এবার ভূমি লাগবে। ভাইয়া আমাদেরকে বলছে চাকাটা 240 ডিগ্রি ঘুরে সামনে যায়। কত ডিগ্রি ঘুরে সামনে যায়? 240 ডিগ্রি।
তোমরা 9-10-এ পড়েছো, নবম দশম শ্রেণীতে পড়েছো যে একটি চাকা একবার ঘুরে সামনে গেলে কত পথ অতিক্রম করে? একটি চাকা যদি একবার ঘুরে সামনে যায় কত পথ অতিক্রম করে? পরিধির সমান পথ অতিক্রম করে। তার মানে আমরা বলতে পারি একটা চাকা যদি 360 ডিগ্রি ঘোরে তাহলে পথ কত অতিক্রম করবে? পরিধির সমান। তাহলে আমরা বলতে পারি 360 ডিগ্রি ঘুরলে যায় কতটুকু যায়? 2πr, মানে পরিধির সমান। তাহলে কত ডিগ্রি ঘুরছে? 240 ডিগ্রি। সুতরাং 1 ডিগ্রি ঘুরলে কত যাবে? 2πr/360 ডিগ্রি। সুতরাং চাকাটা 240 ডিগ্রি ঘুরলে কত মিটার পথ যাবে? 2πr/360 উপরে 240, 0 0 কাটা, এটা 4 6 24, 6 7 42, 4 6 7, 4 2 8, কত হবে? 4 6, 6 দিয়ে কাটলে 4 7, 4 2 8 πr/, 6 6 24, 6 6 36, তাহলে 4/3, 4πr/3। ওকে, এটা আসতেছে আমাদের কাছে, আসতেছে রেজাল্ট 4πr/3। তাহলে একটা চাকা যখন 240 ডিগ্রি ঘুরে কত মিটার সামনে যায়? 4πr/3। ঐকিক নিয়মে করে ফেললাম, সোজা জিনিস। এখন প্রশ্ন হচ্ছে এই 4πr/3টা কতটুকু? বুঝো, 4πr/3 হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, কেন্দ্র থেকে কেন্দ্র। এটার কেন্দ্র কি এখানে না? এটার কেন্দ্র কই? এখানে না? তাহলে এইটুকু পথ, এই যে এখান থেকে পুরুত এটুকু হচ্ছে 4πr/3। বাট দেখো তো এইটুকু কি আমার ভূমিটা কি এটুকু না পুরোটা? ভূমি তো ভাই এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমার এখানে একটা অংশ বাদ পড়ে যাচ্ছে না? এটা, এই বাদ পড়া অংশটুকু কেমনে বের করব? দেখো তুমি এইটুকু জানো, এটুকু হচ্ছে 4πr/3, ঠিক আছে? কিন্তু এটুকু তো পুরোটা ভূমি না, এটুকু তো ভূমির একটু বাকি অংশ। এই যে এটা বাকি আছে, এই বাকি অংশটা কেমনে বের করে? ভাইয়া খেয়াল করে দেখো, এই বাকি অংশটা এইটার প্যারালাল, এইটুকুর প্যারালাল এবং সমান সমান্তরাল। এই যে এইটুকু 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 সমান, এই বাকি অংশটা তুমি আগেই বের করে রেখেছো। এই যে এই ত্রিভুজের, এই যে পিচ্চি ত্রিভুজের ভূমিটা হচ্ছে বাকি অংশ, পিচ্চি ত্রিভুজের ভূমিটা। তাহলে পিচ্চি ত্রিভুজের ভূমি কত? 4 cos 30। তাহলে এই বাকি অংশটা হচ্ছে 4 cos 30। দেখো এইটার, এই যে এইটা আর এইটা বাকি অংশ সমান্তরাল এবং সমান, প্যারালাল, একদম সমান, 4 cos 30। তাহলে টোটাল ভূমিটা কত হচ্ছে? টোটাল ভূমিটা হচ্ছে 4πr/3, 4πr/3 এর সাথে যোগ হচ্ছে 4 cos 30, 4 cos 30। এটা হচ্ছে টোটাল ভূমি, আমাদের ভূমিও ডান। তাহলে লম্ব বের করে ফেলছি। ভূমি কত? ভূমি হচ্ছে 4πr/3, মানে 4, পাই মানে 3.14, আর মানে হচ্ছে 4/3 প্লাস 4 cos 30, 4 cos 30 হচ্ছে ভূমি। দুইটা যোগ করলে কত হয়? লম্ব এবং ভূমি যোগ করলে, এখানে যোগ করে স্কয়ার করে যোগ করো, কত হয়? এটা হচ্ছে আমাদের সরণ। সরণের মানটা লিখলা এত মিটার। এখন সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, এটার মানের সাথে এখানে দিক বলে দিতে হবে। দিক কেমনে বলবা? দিক বলবা, এটার নাম কি দিছো? এখানে এটার একটা নাম দাও এ, এটার একটা নাম দাও বি। এই যে স্মার্টলি বলে দিবা দিক হচ্ছে এ থেকে বি শেষ, দিক হচ্ছে এ টু বি শেষ। এখানে একটা নাম দিবা এ, এটা বি, দিক হচ্ছে এ টু বি শেষ। এই পুরো অঙ্কটা কি সবাই বুঝেছো? একটু কমেন্টে জানাও। না বুঝলে স্টেপ বাই স্টেপ আমরা করে ফেলবো, আবারও করে ফেলবো। ওকে, এরকম একটা অঙ্ক আবারও করব, কোনো সমস্যা নাই। এটা একটু কঠিন, বাট বেসিক বিল্ডিং এর জন্য খুব জরুরি একটা অঙ্ক, খুবই জরুরি। একদম ভেঙে ভেঙে দেখাইছি তোমাদেরকে। দেখো যখন চাকাটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে ঘুরছে না। অনেকে মনে করতে পারে পি তো এখান থেকে এখানে আসছে, তাহলে সরণিটা না। চাকা কি জায়গায় দাঁড়িয়ে ঘুরেছে? না, চাকাটা ঘুরে সামনে গেছে। তাহলে পি চলে গেছে এইখানে 210 ডিগ্রি। তোমরা জানো এই যে এটা 90 ডিগ্রি, 90 90 180, 240 ডিগ্রি মানে কি আরো 60।
এখান থেকে আরো 60 গেলে এইখানে, তো এটা 30 ডিগ্রি, এটা তো বোঝাই যাচ্ছে। তো এইখানে ওই যে ওইখানে একটা ছোট্ট ত্রিভুজ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ এই যে ব্যাসার্ধ, এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার আমার এই সরণ বের করতে হবে। সরণ মানে আদি থেকে শেষ বিন্দুর সংযোগ লাইন। এই সরণ বের করার জন্য এইখানে লম্ব টানলাম, ভূমি টানলাম, তাহলে সরণটা হয়ে গেল এই যে এই ত্রিভুজের সরণটা হয়ে গেল অতিভুজ। অতিভুজ হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের রুট। লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা, দেখাই যাচ্ছে। এবার লম্ব বের করব। লম্বতে দেখা পাচ্ছ যে এটুকু ব্যাসার্ধের সমান 4, বাট এইটুকু জানি না। এটুকু না জানার কিছু নাই। এই যে পিচ্ছি ত্রিভুজ, পিচ্ছি ত্রিভুজের অতিভুজ 4, তাহলে লম্ব 4 sin 30, ভূমি 4 cos 30, তাহলে এটুকু হচ্ছে 4 sin 30, তাহলে টোটাল লম্ব হচ্ছে 4 + 4 sin 30। এবার ভূমির পালা। একটা চাকা 240 ডিগ্রি ঘুরলে কতটুকু যায়? 360 ডিগ্রি ঘুরলে যায় 2πr, 1 ডিগ্রি ঘুরলে 240 ডিগ্রি ঘুরলে এতটুকু যায়। এটুকু মানে এই চাকার সেন্টার টু সেন্টার ভাইয়া, এই যে যেটুকু যায় এটা কিন্তু সেন্টার টু সেন্টার, এটা সেন্টার থেকে এটার সেন্টার এই পর্যন্ত। এখন তো মাইনকার চিপাই ফাইসা গেছি, কারণ আমার তো লাগবে এই পুরোটা, পাইছি এটুকু। আর এই অংশটা কই 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 তৈ 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 তৈ, বাকি অংশ কই? এই বাকি অংশটা উপরের প্যারালাল, এই উপরের এই ছোট্ট অংশটা বের করে রেখেছো 4 cos 30, তো এটা 4 cos 30, বাকিটা যোগ করলে আমরা পাচ্ছি ভূমি। এরপরে √of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই পয়েন্টের নাম দিলা এ, এটা বি, তাহলে সরণ হচ্ছে এ থেকে বি। কত হয় বলো? অ্যানসারটা বলো, অ্যানসারটা বলো, সবাই মিলে অ্যানসারটা বলো। ওকে, এটা আমি আরো একবার বুঝাই দিলাম, এরপরে যদি না বুঝো পরেরটা বুঝবা, তাইলে হবে। পরেরটা সেম টু সেম, পরেরটা বুঝবা, তাইলে হবে। কত হয়? অ্যানসারটা বের করো। সলিউশন তো এখানে লম্ব আর ভূমি বের করলেই হচ্ছে, তারপরে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে রুট করে দিব। সলিউশনটা বলো সবাই, কমেন্টে জানাও কত হয় অ্যানসারটা। তাহলে এই হচ্ছে সরণ নির্ণয়। ওকে, সরণ নির্ণয় গেল। এবার তোমাকে আমি সেম অঙ্কটাই দিলাম। চাকাটি এখানে 240 ডিগ্রি দিছি না, এখানে লিখবা চাকাটা অর্ধবার। কি লিখবা? অর্ধবার। অর্ধবার, অর্ধবার ঘুরে সামনে গেলে পি বিন্দুর সরণ কত? সেম অঙ্ক, প্রশ্নটা লিখে ফেলো। চাকাটি অর্ধবার ঘুরে সামনে গেলে পি বিন্দুর সরণ কত? আচ্ছা, ওয়ান্স মোর হয়ে যাবে। এই যে সেম অঙ্ক, চাকাটা অর্ধবার মানে অর্ধেকবার ঘুরে সামনে গেলে পি বিন্দুর সরণ কত? রেডি? সবাই মনোযোগ দাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরোটাই। সবাই মনোযোগ দাও। চাকাটা কয়বার ঘুরবে? অর্ধবার মানে অর্ধেকটা। এই হচ্ছে চাকা, খেয়াল করো সবাই। এই হচ্ছে চাকা, চাকার এইখানে পি বিন্দু লাগানো, এই যেটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে? পি বিন্দু। এবার এই চাকাটা এদিকে ঘুরবে, ঘুরে সামনে যাবে। কতবার ঘুরবে? অর্ধবার। তো ভাইয়া অর্ধবার যদি ঘুরে, চাকাটা অর্ধবার ঘুরে যদি সামনে যায়, তাহলে বুঝতেই পারতেছো এই পি বিন্দুটা চুইং করে এখানে উঠে যাবে, অর্ধেকবার ঘুরছে, এটা হচ্ছে সেই পি বিন্দু। তাহলে এই পি বিন্দুর সরণ কত সেটা চাইছে। চাকার ব্যাসার্ধ 4 মিটার। দেখো কত সোজা ভাইয়া। সরণ মানে কি? আদি থেকে শেষ বিন্দুর ডিরেক্ট সংযোগ লাইন। সরণ মানে কি? আদি থেকে শেষ বিন্দুর ডিরেক্ট সংযোগ লাইন। তাইলে এই যে আদি বিন্দু, এটা শেষ বিন্দু, এই যে ডিরেক্ট সংযোগ লাইন। তাহলে এই সবুজ কালারটা হচ্ছে সরণ, এই সবুজটাই হচ্ছে সরণ। সরণটা বের করব। রেডি? কেমনে করব ভাইয়া? এটা বের করার জন্য আমি লম্ব আর ভূমি এঁকে দিব সবার আগে। একটা লম্ব টেনে দাও, এখান থেকে একটা লম্ব টেনে দাও, টেনে দিলাম। এখান থেকে একটা ভূমি টেনে দাও, টেনে দিলাম। এবার অঙ্কটা অনেক সহজ। দেখো ভাইয়া, সবাই জানে, এটা কানার ভাই অন্ধ বুঝে, যে এই যে সরণটা, এই সরণের মান হবে √of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা তো জানো, এটা না জানলে আমার কিছু জানানো নাই, এটা তো জানো। এখন বলো এখানে লম্বটা কত? ভাইয়া এটা তো বুঝাই যাচ্ছে যে এখানে যে লম্ব, এখানে যে লম্ব, এটা হচ্ছে পুরোটার ব্যাস। এটা পুরোটা ব্যাস মানে 2r, কোনো ঝামেলা নাই। 2r, আর কত? 4 মিটার।
তাহলে 4 দুগুণে 8 মিটার, এটা হচ্ছে লম্ব, এখানে কোনো ঝামেলা নাই, ফ্রেশ। আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এই যে এখান থেকে এটুকু হচ্ছে ভূমি। এই ভূমিটা কেমনে বের করে? কয়বার ঘুরছে? অর্ধবার। আমরা জানি একবার ঘুরলে কত যায় বলো? একবার ঘুরলে একটা চাকা যায় তার পরিধির সমান দূরত্ব 2πr। সুতরাং অর্ধবার মানে অর্ধেকবার ঘুরলে যাবে 2πr/2 বা 2 কাটা πr মিটার। বুঝছো? এখানে কয়বার ঘুরেছে? অর্ধবার মানে অর্ধেকবার মানে একবার ঘুরলে যদি 2πr যায়, তাহলে অর্ধবার ঘুরলে যাবে πr, 2πr কে 2 দ্বারা ভাগ করব, অর্ধেক দ্বারা ভাগ করব। তাহলে এটার সেন্টার থেকে দেখো, এটার সেন্টার পর্যন্ত যে দূরত্ব সেটাই আমার এখানে ভূমি, এবং মজার ব্যাপার হচ্ছে ওইটাই হচ্ছে πr। তাহলে এখানে ভূমি আর আলাদা করে এক্সট্রা করে আগের প্রশ্নের মতো, এই যে আগের প্রশ্নে যেমন আমরা ভূমি আলগা বের করছি, এখানে আলগা ভূমি বের করার দরকার পড়ে নাই, কারণ কোশ্চেনটা সহজ। এই পুরোটাই ভূমি কত? πr, লম্ব কত? 2r। তাহলে সরণ কত হবে? সুতরাং সরণ হচ্ছে লম্ব কত? 2r মানে 8 স্কয়ার প্লাস ভূমি কত? πr মানে 3.14 ইন্টু 4 এর স্কয়ার। তাহলে সরণ হচ্ছে এটা এত মিটার। আর অবশ্যই দিক বলে দিতে হবে। দিকের জন্য এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এখানে লিখে দিব দিক হচ্ছে এ টু বি। শেষ। পারবেন এবার নাকি পারবেন না বলেন? ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝছেন? আগের অঙ্কে ভূমিটা এটুকু ছিল না, ভূমিটা আরেকটু এই পর্যন্ত ছিল, লম্বটাও এটুকু ছিল না, লম্বটাও আরেকটু বর্ধিত ছিল। সেই বর্ধিত অংশগুলাই বের করতে গিয়া আমাদের একটু কষ্ট হইছে, বাট তাছাড়া অঙ্কটা সহজ। বাচ্চারা যারা আমার সাথে ফিজিক্সের একটা সলিড প্রিপারেশন নিতে চাও, এইচএসসি টু অ্যাডমিশন সব গুছাই দিব আমাদের এই ক্লাসে। ওকে? আর আমরা ক্লাস শেষে অনেক প্রশ্ন সলভ করব। ধরো এই যে এই স্লাইডগুলো শেষ করে এই স্লাইডের উপর যত প্রশ্ন আছে এখানে বোর্ডে আসা প্রশ্ন সব সমাধান করা হবে। ওকে? ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা শেষ হয়ে যাবে। এবার এটা বুঝছি সবাই। এবার তোমাদের আমি একটা এইচডব্লিউ দিব। আচ্ছা, একজন বলছে এইটা বুঝছি, তোমাদের আমি একটা এইচডব্লিউ দিব, সেটা হচ্ছে চাকাটি, এই যে এইচডব্লিউ লিখে দেই, চাকাটি, এইচডব্লিউটা কই লিখে দেবো? এখানে লিখে দিব। চাকাটি 30 ডিগ্রি ঘুরে সামনে গেলে পি বিন্দুর সরণ কত হবে? এটা তোমরা বাসায় ট্রাই করবা। তারপর আমি তোমাকে একটু দেখায় দিই, বাসায় তো ট্রাই করবাই, আমি তোমাকে একটু দেখায় দিই যে চাকাটি যদি 30 ডিগ্রি ঘুরে সামনে যায় তখন ইমেজটা কেমন হবে সেটা একটু দেখায় দিই। চাকা তো কত ডিগ্রি ঘুরে যাবে সামনে? 30 ডিগ্রি। ওকে, চাকাটা 30 ডিগ্রি ঘুরে সামনে যাবে, তার মানে সেম চাকা, দেখো সেম চাকাটা কত ডিগ্রি ঘুরবে? 30 ডিগ্রি। হচ্ছে চাকাটা ঘুরে সামনে গেল, এই যে এখানে গেল, মাত্র 30 ডিগ্রি ঘুরলো। তার মানে খেয়াল করো, এটা যদি পি বিন্দু হয়, পি বিন্দুটা মাত্র 30 ডিগ্রি ঘুরবে, 30 ডিগ্রি ঘুরবে। তার মানে আমি যদি এখানে দেখাই তোমাকে, পি বিন্দুটা 30 ডিগ্রি ঘোরা মানে কি? এখান থেকে জাস্ট এইখানে আসছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে এই কোণটা 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি ঘুরে জাস্ট উপরে উঠলো, এই যে এইভাবে উঠা শুরু করলো, এই যে এইভাবে উঠলো। চাকাটা 30 ডিগ্রি ঘুরে যখন এখানে আসছে, পি বিন্দু হচ্ছে এটা, তাই না? এই কোণটা কত ডিগ্রি বাচ্চারা? 30 ডিগ্রি। এবার সরণ বের করব। সরণ মানে আদি থেকে শেষ সংযোগ বিন্দু, এই যে পি থেকে এই যে এই পর্যন্ত সংযোগ বিন্দু এটা। তো সরণ বের করার ক্ষেত্রে আমি লম্ব আর ভূমি এঁকে দেই। এই যে পিচ্ছে একটা লম্ব, তাই না? আর এটা হচ্ছে আমাদের ভূমি, এই যে এটুকু হচ্ছে ভূমি। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা সমাধান করে আমার এই অতিভুজ সরণ বের করতে হবে। আবারও সরণ হচ্ছে কি? √ অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো আমি লম্ব আর ভূমিটা বের করব, তাই না? তো তোমরা জানো, ফার্স্টে লম্ব বের করি। লম্ব এইটুকু, ভাইয়া এই লম্বটা কতটুকু? আমার কলমের দিকে ভালো মতো খেয়াল করবা।
এখান থেকে আমি একটা ডট 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 টেনে এইটুকু না, এইটুকু তো আমি জানি না, আমি জানি এই পুরোটা হচ্ছে 4। আচ্ছা এই পুরোটা থেকে মানে এই যে পুরোটা খেয়াল করো, সবাই খেয়াল করবা নাইলে হবে না। এই পুরোটা থেকে, এই পুরোটা তো 4, পুরোটা থেকে উপরে ডটেড অংশটা বাদ দিলেই তো গোলাপি অংশটা পায়ে যাব। এই কারণে আমি এখানে একটা ছোট্ট ত্রিভুজ আঁকবো। দেখো এই 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 ছোট্ট ত্রিভুজটা আঁকবো। ছোট্ট ত্রিভুজটা রেড কালার দিয়ে আঁকি, তাহলে তুমি বুঝতে পারবা সহজে। এখানে একটা ছোট্ট ত্রিভুজ, এই ছোট্ট ত্রিভুজটাকে এখানে নিয়ে আসি, বড় করে আঁকি। এই ছোট্ট ত্রিভুজের এই কোণটা, এই যে এই কোণটা 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি এই কোণটা কত? 60 ডিগ্রি। আর এটা ব্যাসার্ধ, এই যে এটা ব্যাসার্ধ, এই যে লাল কালার, এটা ব্যাসার্ধ মানে 4 মিটার। তাহলে বলো এটা 60, এটা 4, এই যে এটা 30 মানে এটা 60, তো তাহলে এই লম্ব কত হবে? লম্ব হবে 4 sin 60। আর এই ছোট্ট ত্রিভুজের ভূমি কত হবে? 4 cos 60। এটা আলাদা করে লিখলাম কেন? কারণ আমার টার্গেট এই গোলাপি অংশটা বের করব। ভাইয়া এই পুরোটা হচ্ছে 4 থেকে রেড কালার লম্ব, মানে এটা বাদ দিলেই গোলাপিটা পাওয়া যাবে। আর গোলাপিটাই হচ্ছে এইখানের লম্ব। তাহলে যে লম্বটা হচ্ছে পুরোটা হচ্ছে 4, এখান থেকে বাদ যাবে এই লাল অংশ, লাল অংশটা কত? 4 sin 60। আমার লম্ব ডান, আমাদের অর্ধেক অঙ্ক ডান। এই যে এই গোলাপি লম্বটাই তো এইটুকু, শেষ শেষ। আবার বুঝি এই পুরোটা 4 থেকে লাল অংশ, এই লাল অংশটা বাদ দিছি, 4 sin 60, শেষ। এবার ভূমি দেখো, এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত দূরত্বটা আগে জানতে হবে। কয়বার ঘুরছে? 30 ডিগ্রি। আমরা জানি 360 ডিগ্রি ঘুরলে, আমরা জানি 360 ডিগ্রি ঘুরলে যাবে 2 পাই আর। সুতরাং 30 ডিগ্রি ঘুরলে কতটুকু যাবে? ঐকিক নিয়ম 2 পাই আর ইন্টু 30 বাই 360, 0 0 কাটা, 3 12 36, 6 2 12, এটা আসবে পাই আর বাই 6। এই দূরত্ব কোনটা? এই দূরত্ব হচ্ছে সেন্টার টু সেন্টার। তার মানে এইটার সেন্টার থেকে এই যে এইটার সেন্টার পর্যন্ত, মানে এই পর্যন্ত। বাট খেয়াল কর ভাইয়ারা, ভালো মতো খেয়াল কর, আমার ভূমি তো এখান থেকে এইটুকু, এই সবুজের ভূমি হচ্ছে এখান থেকে এইটুকু। তাহলে আমি তো এইটুকু এক্সট্রা, এই এক্সট্রাটুকু বাদ দিতে হবে না? এই এক্সট্রাটুকু বাদ দিতে হবে না? এই এক্সট্রাটুকু কত? এই যে লাল ত্রিভুজটা আছে না, লাল ত্রিভুজের এই মানটাই হচ্ছে এক্সট্রা। দেখো এই যে এইটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে পাই আর বাই 6। যে 30 ডিগ্রি ঘুরলে যাবে পাই আর বাই 6। বাট আমার তো এই পুরোটা না, আমার দরকার হচ্ছে এটুকু। এই পুরোটা থেকে এই অংশটা বাদ দিব, এই অংশটা হচ্ছে 4 cos 60। তাহলে এই যে ভূমিও পেয়ে গেলাম। এই যে ভূমিটা এখানে বের করি। ভূমি হচ্ছে পুরোটা হচ্ছে পাই আর বাই 6, এখান থেকে বাদ দিব এই অংশটা, এই অংশটা কত? 4 cos 60, cos 60, শেষ। লম্ব পাইছো, ভূমি পাইছো, স্কয়ার করে যোগ করে অ্যানসারটা জানায় দিবা। এইচডব্লিউ দিতে গিয়ে নিজেই করে দিলাম। এবার বুঝছেন না? এখন প্রশ্ন, একজন খুব সুন্দর প্রশ্ন করেছো, থ্যাংক ইউ। তো এখানে মানটা বের করলাম। এখন একজন বলছে এস এর উপর ভেক্টর সাইন দিতে হবে না? দেখো তুমি এস এখানে খালি মান বের করলাম, মিটার, তো এটা কি মান, ঠিক আছে। দিকটা আলাদা করে এখানে বলে দিবা এ টু বি, সমস্যা নেই। ওকে, এ টু বি, এটার নাম দিবা এ, এটার নাম দিবা বি, এ টু বি, শেষ, ডান। এটুকু লিখলেই হবে। মানে এখানে মান সমান মান লিখছো, ভেক্টর সাইন দিলে নো প্রবলেম, মান এবং দিক লিখে দিতে হবে, সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। মানটা লিখে দিক বলে দিলেও সমস্যা নাই। ক্লিয়ার? ওরে বাপরে, তোমাদের বুঝাইতে বুঝাইতে আমার জিহ্বা শুকায় গেছে। ওকে, তাহলে আজকের এটা লাস্ট প্রবলেম। এরপর নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো জানবো। ওকে, আজকের আমাদের লাস্ট প্রবলেম সেটা হচ্ছে, তোমরা বলবা ব্রেন স্টর্মিং, একটা দালান, এই দালানটার এই দালানটার হাইট হচ্ছে 20 মিটার। এখান থেকে একটা বস্তুকে আমি উপরে ছুঁড়ে মারলাম, সেটা উপরে 2 মিটার উঠলো,
এরপর এভাবে বুম চ্যাও করে এখানে পড়লো। বলতে হবে বস্তুর স্মরণ কত। এখানে এই বস্তুটার স্মরণ এবং দূরত্ব দুইটা জিনিস আমাকে জানাবে এখনই। 20 মিটার উঁচু একটা দালান থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলাম, সে উপরে 2 মিটার উঠলে আবার নেমে দালানের পাদদেশে পড়লো। এটার স্মরণ কত, এটার দূরত্ব কত বলো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট এন্ড ডিস্টেন্স। স্মরণ মানে ডিসপ্লেসমেন্ট, দূরত্ব মানে ডিস্টেন্স। ওকে, একটু জানান, ভেবে চিন্তে জানান, ভুল করা যাবে না। ভাইয়া স্মরণ মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ডিরেক্ট সংযোগ লাইন। স্মরণ মানে কি, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর ডিরেক্ট সংযোগ লাইন। তাহলে এখানে আদি বিন্দু হচ্ছে এইটা, শেষ বিন্দু এইটা, ডিরেক্ট সংযোগ লাইন হচ্ছে এইটা। তাহলে এখানে স্মরণ হচ্ছে 20 মিটার, দিক না বললে পাপ হবে, দিক হবে নিচের দিকে, নিচের দিকে শেষ। তাহলে দূরত্ব কত, এই যে দূরত্ব সবাই ভুল লিখছে, দূরত্ব হচ্ছে 2 মিটার উপরে উঠলো, 2 মিটার নিচে নামলো, কত মিটার, 4 মিটার। এই যে উঠান মারলো কয় মিটার, 2 আর 2 4, 4 আর 20 24। তার মানে 20 উপরে উঠলো 2, উপর থেকে নামলো 2, তাহলে 24 মিটার, নো দিক, শেষ। বুঝছো, এটা ডিরেকশনের কোনো দিক কিন্তু নাই। যারা 24 বলেছো ভেরি গুড। আমাদের আজকের ক্লাসের যে ইয়াটা সেটা হচ্ছে আরেকটা জিনিস, দ্রুতি আর বেগ। এটা স্কেলার, এটা ভেক্টর। হ্যাঁ, লিখে নাও। দ্রুতি হচ্ছে অবস্থানের পরিবর্তনের হার। দ্রুতি কি, অবস্থানের পরিবর্তনের হার, অবস্থানের পরিবর্তনের হার, এটাকেই বলছি আমরা দ্রুতি। দ্রুতিকে আমরা ভি বার দ্বারা প্রকাশ করব, দূরত্ব বাই সময়। এটা জিনিস খেয়াল করো, এই যে দ্রুতি, দ্রুতি মানে ভাই স্পিড, স্পিড। আর বেগ মানে হচ্ছে স্পিড উইথ ডিরেকশন। স্পিড মানে দ্রুতি উইথ ডাইরেকশন। আমি একটা মজার এক্সাম্পল দিচ্ছি আজকে অফলাইন ক্লাসে। স্পিড উইথ ডিরেকশন মানে ভি সমান হচ্ছে এস বাই টি, স্মরণ বাই সময়। মানে এটা দ্বারা বুঝাবো নির্দিষ্ট দিকে, মজার কথা এই সংজ্ঞার আগে নির্দিষ্ট দিক লাগাই দিলেই হবে। নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হার বা স্মরণের হার, পরিবর্তনের হার হচ্ছে বেগ। দেখি এবার তোমাকে জিনিসটা একটু বুঝাই। দেখো, এটা কোনো দিক নাই, স্পিডের কোনো দিক নাই, কিন্তু বেগের দিক আছে। এই ব্যাপারটা অনেকে বুঝি না, আমি বুঝাই। আমি বললাম উসাইন বোল্ট এত জোরে দৌড়াইছে, 100 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইছে। উসাইন বোল্ট কত বেগে দৌড়াইছে, 100 মিটার পার সেকেন্ড। তাহলে উসাইন বোল্টের স্পিড কি অনেক বেশি, তাই না? বাঘের মতো দৌড়ায়। আমি যখন বলতেছি তোমার গল্প শোনাচ্ছি, আরে জানো উসাইন বোল্ট 100 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইছে, তখন তুমি ভাবতেছো ওরে বাবা, উসাইন বোল্ট পুরো চিতাবাঘের চেয়েও বেশি স্পিড, এত জোর ওর। তার মানে স্পিড বোঝার জন্য তোমার দিকের দরকার পড়েনি। বাট আমি যদি বলি উসাইন বোল্টের বেগ 100, এটা দিক সহ বলে দিতে হবে। বেগ 100 মানে বোঝাচ্ছে যে 100 স্পিডে দৌড়াইছে, কিন্তু বেগ কথাটা বলা মানে দিকও বলে দিতে হবে। কারণ বেগ দ্বারা আমরা আইডেন্টিফাই করা যায় যে উসাইন বোল্ট কোন দিক থেকে কোন দিকে দৌড়াইছে। আমি বলবো যে উসাইন বোল্ট 100 বেগে দৌড়াইছে, এটা ভুল। কারণ 100 বেগে দৌড়াইছে বেগ বলা যাবে না, এটা বলতে হবে 100 স্পিডে দৌড়াইছে। যদি বেগ বলি তাহলে কি বলে দিতে হবে, দিকও বলে দিতে হবে। কারণ বেগ এমন একটা রাশি যেটা দ্বারা উসাইন বোল্টকে তুমি খুঁজে পাবা, তুমি আইডেন্টিফাই করতে পারবা। তাহলে আমার এইভাবে বলতে হবে। যদি আমি শুদ্ধ ভাষায় বলি, উসাইন বোল্ট 100 বেগে দৌড়াইছে পূর্ব থেকে পশ্চিমে, স্টেডিয়ামের পূর্ব থেকে পশ্চিমে 100 বেগে দৌড়াইছে। ইট ইজ রাইট, কারণ 100 মান আছে, দিকও আছে। কারণ বেগ দ্বারা, দেখো বেগ এমন একটা জিনিস যেটা দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো বস্তুটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। যেমন আমি বললাম দেশ ট্রাভেল, এই বাসের স্পিড 100, তাহলে তুমি বুঝবা যে বাংলাদেশে যত দেশ ট্রাভেল আছে সব বাসের স্পিডই অনেক বেশি, 100। আমি যদি বলি দেশ ট্রাভেলের বেগ 100, এটা ভুল।
এখানে দিকও বলে দিতে হবে কোন দেশ ট্রাভেল, যেহেতু বেগ বলছি তাহলে বলে দিতে হবে ঢাকা টু রাজশাহীর যে দেশ ট্রাভেল তার বেগ 100, তাহলে বুঝতে হবে দেশ ট্রাভেলের যে বাসটা ঢাকা থেকে রাজশাহী যায় তার বেগ 100, সে 100 স্পিডে যায়। মানে বেগ এমন একটা জিনিস যেটা বলে দিলে তুমি বুঝতে পারবা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এই কারণে বেগের নামই হচ্ছে স্পিড উইথ ডাইরেকশন, বাট স্পিডের কোনো ডাইরেকশন নাই। স্পিড দ্বারা আমি জাস্ট তার জোরটা বুঝতেছি সে কত দ্রুত, এই কারণে এটার বাংলা নাম হচ্ছে দ্রুতি, এটা হচ্ছে বেগ। শেষ। এটা কিন্তু আমরা বলতে পারি নির্দিষ্ট, আমরা কিন্তু এখানে এটারও বলতে পারি স্মরণের হারকে বেগ বলে, স্মরণের হারকে, তখন আর নির্দিষ্ট দিক বলার দরকার নাই, কারণ স্মরণ মানেই নির্দিষ্ট দিক। স্মরণের হারকে বেগ বলে অথবা নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। ওকে, সো এই হচ্ছে কাহিনী কেচ্ছা। সো আজকে আর পড়াবো না, নেক্সট ক্লাসে আমরা যেটা পড়াবো ভেক্টরের গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এখানে 10টা 15টা সংজ্ঞা আছে, একদম লিখে লিখে বুঝায় বুঝায় পড়াবো। এরপর একটা বক্স রেখেছি খুব সুন্দর, নেক্সট ক্লাস মিস করা যাবে না। এরপর দেখো বোর্ড এমসিকিউ গুলো রাখছি, খেয়াল করো যা পড়াবো তার উপর বোর্ড এমসিকিউ, যেন তুমি কোথাও কোনো না আটকাও, একদম বোর্ড এমসিকিউ যতগুলো আছে এই টপিকগুলোর উপর। এরপর দেখো মেডিকেল, যাদের টার্গেট মেডিকেল, যেভাবে যা পড়ছি তা থেকে মেডিকেলে কি আসে, এই যে মেডিকেল এমসিকিউ গুলো রাখা হয়েছে। এরপর রাখছি কি দেখো বোর্ড সৃজনশীল প্রশ্ন, যদি মানে প্রথম টপিক তো চ্যাপ্টারের, এখানে তেমন কোনো কঠিন কোনো অঙ্ক নাই, এই কারণে ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম পাইনি, এই কারণে এটা রাখি নাই। বাট আমরা অধ্যায়টা যখন স্টেপ বাই স্টেপ পড়বো, প্রত্যেকটা পর্ব শেষেই ওই রিলেটেড আমরা সকল প্রশ্ন সলভ করব। সেতে করে তোমার বইয়ের সব সমাধান তো হবেই, পাঠ্য বই যত পাঠ্য বই আছে বাজারে সব পাঠ্য বইয়েরও ইউনিক প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো তোমরা পাঠ্য বই ধরবা, আগে আমার 3টা ক্লাস করবা, এই উইকে 3টা ক্লাস করার পর পাঠ্য বই ধরবা, দেখবা তাহলে ইজি লাগছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা যারা আমার সাথে সাইকেল 1-এ ফিজিক্সের জার্নিটা স্টার্ট করতে চাও তারা যুক্ত হতে পারো। ইনশাল্লাহ সাইকেল 1-এ আমরা বাকি অধ্যায়গুলো এইভাবে পড়াবো, ভেক্টর অধ্যায়টা সবার জন্য ফ্রি থাকবে। 5টা অধ্যায় আছে সাইকেল 1-এ, মাত্র মানে একটা ন্যূনতম ফিতে এনরোল করতে পারবা। এই ক্লাসটা হয়তো ইন ফিউচারে এইচএসসি 28, 29 ব্যাচ দেখবা, তারা ইয়াসিন ভাইয়ের কোর্সে অবশ্যই এনরোল করবা। সো আজকের ক্লাসটা কেমন ছিল একটু কমেন্টে জানাতে পারো। হাউ ওয়াজ টুডেজ ক্লাস। আর ক্লাসের নোটটা বন্দি পাঠশালা এবং ফিজিক্স ভাইয়ের গ্রুপে আপলোড করবো, আমি ইনশাল্লাহ দেখবো। তো সবাই ভালো থাকো এবং ভাইয়ের জন্য দোয়া রেখো। সেবার বলো আজকের ক্লাসটা কেমন ছিল, সবাই বুঝছো পুরো? নেক্সট ক্লাসে থাকতেছো তো নাকি? আজকের ক্লাস কি পুরোটা সবাই ক্লিয়ার? একটু দেখি কমেন্ট দেখি। আজকের ক্লাসটা অবশ্যই ক্লাস করেই শেষ করবা না, নিজেরাও একটু পড়াশোনা করবা, মানে স্লাইড গুলো পড়বা। ওকে, ভেরি গুড ওমর ফারুক। আচ্ছা, কি অবস্থা কেমন? আর একটা উপদেশ, যে ফিজিক্সের একটা ক্লাস করবা আর একটা মিস করবা, পরেরটা করবা, তাহলে কিছুই বুঝবা না। কারণ প্রত্যেকটা ক্লাস একটা একটার সাথে লিঙ্ক আপ, প্রতিটা ক্লাসই করতে হবে, নাইলে হবে না। ক্লাসে রিভিউ দিও, বন্ধুদেরকে জানাইও, পুরো ক্লাসটা বোঝার চেষ্টা করো, এই হচ্ছে কথা। ওকে, সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর বনশ্রীর আশেপাশে যারা আছো তারা বনশ্রীতে অফলাইন পড়তে পারো ভাইয়ের কাছে, আমার একটা অফলাইন ব্যাচ আছে বনশ্রীতে, ফিজিক্স ভাইয়া গ্রুপে সব আপডেট দিয়ে দিব আমি। আর আগেই বলি নেক্সট ক্লাসটা ফিজিক্স ভাইয়া পেজে হবে, কারণ আমাদের পেজে তখন এইচএসসির জন্য লাইভ চলবে বন্দি পাঠশালা পেজে। সো অ্যাট এ টাইম 2টা পেজে ক্লাস হবে না, তো ফিজিক্স ভাইয়া পেজটা ফলো দিয়ে রাখবা, ওই পেজে লাইভ হবে। আমি আবারও বলছি ওই পেজে লাইভ হবে। আর এই ক্লাসটার রেকর্ড ভার্সনটা আমাদের চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি, সবাই চ্যানেল থেকে দেখে নিবা, দ্বিতীয়বার দেখে নিবা। নেক্সট ক্লাস সোমবার। আর প্লিজ আজকের ক্লাসটা আমি আবারও বলছি সবার মাঝে শেয়ার করে দিবা, ইউটিউব চ্যানেলে আমি আপলোড করার পরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর নেক্সট ক্লাসটা ফিজিক্স ভাইয়া পেজে হবে। কোন পেজে? ফিজিক্স ভাইয়া পেজে, কারণ বন্দি পাঠশালা পেজে অ্যাট এ টাইম ডাবল ক্লাস হবে না, এই কারণে ফিজিক্স ভাইয়া পেজে হবে। এটা বলে রাখলাম, সবাই ফলো দিয়ে রাখো। টাটা।